গল্প সঙ্গীন হৃদয়ানুভূতি। লেখনীতে জান্নাতুল ফেরদৌস মিথিলা। অন্তিম পর্ব। প্রথম সিজন। এহসান পরিবার আমাদের আত্মীয়। মেয়ের অবাক কণ্ঠে কোনরূপ প্রতিক্রিয়া দেখানো না আমরিন বেগম। সে তো অন্যদিকে মুখ ফিরিয়ে চোখের জল ফেলতে ব্যস্ত। খানিক সময় পেরিয়ে যাবার পর ইকরা নিজের হতভম্বতা কাটিয়ে স্বাভাবিক হয়। ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবে সে। হুট করে কিছু মনে পড়ার ন্যায় মায়ের দিকে তাকায়। তারপর আমতা আমতা করে জিজ্ঞেস করে, তাহলে আমার ভার্সিটির অ্যাকাউন্টিং প্রফেসর জনাব তাশরিক এহসান আমার মামা, ছোট মামা। ইকরার কথা শেষ হবার আগে পেছনে থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠ। ইকরা সেদিকে তাকায়। দেখতে পায় বাড়ির দরজার সামনে পকেটে দুহাত গুজে ভাবলেশহীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ইফতি। ইফতি বোনের দিকে তাকায়। এক ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে এগিয়ে আসে ধীর পায়ে। ইকরার সামনাসামনি এসে তার কাঁধে জড়িয়ে আগলে নেয় নিজের বুকের পাশে। ইকরা, সে তো এখনো হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। ইফতি বোনের হতবিহ্বলতা কাটাতে এবার নীরবতা ভাঙে। বাবুন, এহসান পরিবার আমাদের বড্ড কাছের মানুষ রে। সে বাড়ির প্রতিটি মানুষ আমাদের আপনজন। এমনকি শুধু তাদের পদবি এহসান নয়, আমাদের পদবিও এহসান। এ পর্যায়ে ইকরা একেবারে বাকশূন্য হয়ে পড়ে। চোখ বর্ষর করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। মনে মনে ভাবছে, আমরাও এহসান বংশ। ইকরার ভাবভঙ্গিতে স্পষ্ট অবাকের রেশ। ইফতি সবটা বচে। অতপর মায়ের দিকে নজর ঘুরিয়ে দেখে, তার মা শাড়ির আঁচল মুখে গুজে কেঁদে যাচ্ছে। ইফতির বুকটা আবারও ভার হয়ে আসে মায়ের ক্রন্দন দেখে। তারপর নিজেকে সামলে নিয়ে এক গভীর নিঃশ্বাস টেনে বলল, আমাদের বাবার নাম জনাব শাহানুর এহসান, সন অফ আব্দুল মান্নান এহসান। ইকরা এবার নিজের হতবিহ্বলতা কাটিয়ে বিচলিত হয়ে বলে বসে, তার মানে এহসান পরিবার শুধু আমার নানাবাড়ি নয়, দাদাবাড়িও। ভাইজান, আসবো। তাপনিয়ন্ত্রিত হিমশীতল কক্ষে নিজের বরাদ্দকৃত ডেস্কে বসে অফিসের কিছু জরুরি ফাইল ঘাঁটছিলেন কবির সাহেব। ছোট ভাইয়ের ডাকে কাজের মাঝে মনোযোগে ব্যাঘাত ঘটায় রুষ্ট হওয়ার বদলে খুশি হলেন বরং। মুখের আদলে লম্বা একটা হাসি টানেন তিনি। আরে আয় ভেতরে। কতবার বলেছি এভাবে অনুমতি নিতে না। ভাইয়ের মুখে এরূপ কথা শুনে মুচকি হাসল সাব্বির সাহেব। কেবিনে প্রবেশ করে ভাইয়ের মুখোমুখি চেয়ার টেনে বসে পড়েন আরামসে। অতপর ভাইয়ের দিকে তাকিয়ে উৎসুক গলায় বলেন, ভাইজান, রেহানের বাবা কল দিয়েছে। বলল, আগামীকাল তো শুক্রবার। তোমার কথা মতো কালকে তারা আসবে বিয়ের ডেট ফিক্সড করতে। কবির সাহেব এই কথা শুনে মুখভঙ্গি কিছুটা গম্ভীর করলেন। সাব্বির সাহেব বুঝি ভাইয়ের মনের অবস্থা আঁচো করতে পারলেন। ভাইয়ের এগিয়ে রাখা হাতের ওপর নিজের হাত রেখে বললেন, ভাইজান, রুহির জন্য মন খারাপ লাগছে। কবির সাহেব নিশ্চুপ। হয়তো মনের কথা ভাইয়ের মুখে শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি মাথা নিচু করে বসে রইলেন একইভাবে। সাব্বির সাহেব এবার শতভাগ নিশ্চিত হলেন ভাইয়ের ব্যাপারে। তিনি দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন, ভাইজান, মেয়ে সন্তানগুলো না এমনি হয়। তারা জন্মের পর থেকে কলিজার কাছাকাছি থাকে। মায়ের মতো ভালোবাসে। আদর্শের মতো সম্মান করে। অতপর তারা বড় হবার পর কোন দায়িত্ববান পুরুষ এসে এক নিমিষে তাদের আমাদের কাছ থেকে নিয়ে যায়। আসলে ভাইজান, এখানে আমাদের করারই বা কি আছে বলতো? এ যে ভাগ্যের লিখন প্রতিটি মেয়ের। একদিন না একদিন তাদেরও তো আমাদের ছেড়ে নিজের বাড়িতে যেতেই হবে। কবির সাহেব কি শুনলেন সবটা? হয়তো শুনলেন। এই যে তার আখি দয় কেমন চিকচিক করছে। মনে হচ্ছে এই বুঝি আরেকটু হলে চোখের কোটর ছাড়িয়ে দু ফোঁটা বারিক না গড়িয়ে পড়বে অবলীলায়। তিনি নিজেকে সামলানোর ন্যায় চোখ দুটি বন্ধ করে নিলেন। তখনই তার কল্পনার মানসপটে ভেসে ওঠে রুহির জন্মানোর মুহূর্তটা। সেদিন ছিল মারাত্মক বর্ষার দিন। রাত তখন 9:20 কবির সাহেব আর সাব্বির সাহেব ভারী বর্ষণের তোড়ে অফিস ছেড়ে আসতে পারছিলেন না কোনোমতেই। টিভিতে তখন দেখাচ্ছিল চারিদিকে কেমন পানিতে থই থই করা অবস্থা। রাস্তায় পানি জমার ফলে হয়েছে তীব্র যানজট। জুবাইদা বেগম এতক্ষণ ড্রয়িং রুমে বসে এসবই দেখছিল। কাল থেকে মনটা কেমন আনচান করছে তার। এ মুহূর্তে বাড়িতে তিনি আর রাফিয়া বেগম। অনিক আর রৌদ্র সেই বিকেলের দিকে তাদের এক বন্ধুর জন্মদিন পালনের অনুষ্ঠানে গিয়েছে।
এই তো কিছুক্ষণ আগে ফোন করে জানালো এই ভারী বৃষ্টিপাতে বের হওয়াও মুশকিল। রাফিয়া বেগম আর জুবাইদা বেগমও তাদের নিষেধ করে দিলেন এই বৃষ্টি মাথায় করে ফিরতে। তায়েব সাহেব এখনো পুলিশ স্টেশনে, আর তাশরিক সাহেব গিয়েছেন বন্ধুদের সাথে ট্যুরে। ড্রয়িং রুমে এসব ভেবে জুবাইদা বেগম যখন অস্থিরতায় হাঁসফাঁস করছিলেন তখনই তার সামনে এক কাপ আদা চা এগিয়ে দেয় রাফিয়া বেগম। জুবাইদা বেগম চোখের সামনে চা পেয়ে খানিকটা স্বস্তি পেলেন যেন। হাত বাড়িয়ে চায়ের কাপটি নিয়ে উজ্জ্বল চোখে তাকালেন রাফিয়া বেগমের দিকে। রাফিয়া বেগম তার তাকানো দেখে মুচকি হাসলেন। অতঃপর চোখ দিয়ে ইশারায় বোঝালেন পান করতে। প্রায় মিনিট 20 দুই বান্ধবীর মাঝে এটা সেটা নিয়ে আলাপ চলল। ঠিক তখনই এক বিকট শব্দ কানে এসে ঠেকল দুজনার, আর সঙ্গে সঙ্গে বাড়ির লোডশেডিং হলো। রাফিয়া বেগম বুঝলেন হয়তো পাশেই কোথাও ট্রান্সমিটার ব্রাস্ট হয়েছে। তিনি এবার কিছুটা চিন্তায় পড়ে গেলেন। একে তো জুবাইদা বেগমের লাস্ট ট্রাইমেস্টার চলছে, যে কোনো সময় কিছু একটা ঘটতে পারে, তার উপর এখন বাড়িতে একা তারা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মুহূর্তে বিদ্যুৎও চলে গেল। রাফিয়া বেগম মনে মনে আল্লাহকে ডাকলেন। পাশ থেকে ফোনটি খুঁজে টর্চ অন করে জুবাইদা বেগমের দিকে তাকিয়ে বললেন, জবা, বোন আমার, তুই একটু বসো এখানে, আমি জেনারেটরটা চালু হচ্ছে না কেন দেখে আসছি। জুবাইদা বেগম রাফিয়া বেগমের কথা শেষ হবার আগে তার হাতটি খপ করে ধরে ফেললেন। ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, যাস না রাফু, আমার ভয় হচ্ছে। রাফিয়া বেগমের বুকটা কেঁপে ওঠে তৎক্ষণাৎ। তিনি জুবাইদা বেগমের মাথায় হাত বুলিয়ে আলতো করে বললেন, বোন একটু থাক এখানে, আমি এই যাব আর আসবো। জুবাইদা বেগম অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। রাফিয়া বেগম তার সম্মতি পেয়ে অন্ধকারে সাবধানে এগিয়ে গেলেন জেনারেটরের সুইচের কাছে। সেখানে গিয়ে তিনি বেশ কয়েকবার সুইচ টিপেও কোন কুল করতে পারলেন না। বুঝলেন হয়তো কোন সমস্যা হয়েছে। মনে মনে তিনি ইচ্ছে মতো ঝাড়লেন স্বামীকে। কয়েকদিন আগেও এরম সমস্যা হয়েছিল, পরে তিনি জানিয়েছিল সবটা, কিন্তু কাজের চাপে সাব্বির সাহেব হয়তো সবটাই ভুলেছেন। রাফিয়া বেগম ও সব চিন্তা বাদ দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন ধীর পায়ে। উদ্দেশ্য মোম নিয়ে আসার, অন্তত এই অন্ধকারটা না হয় মোমের আলোয় কাটুক। ট্রান্সমিটার জ্বলে গিয়েছে, না জানি কখন কারেন্ট আসে। অন্যদিকে জুবাইদা বেগম ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গিলছে। আজ হঠাৎ তার এমন ভয় করছে কেন? কই, তিনি তো এমন ভীতু না। ভয় দূর করতে এটা সেটা নিয়ে ভাবতেও ভুললেন না তিনি। কিন্তু ভয়কে কোনরূপ দূর করতে না পেরে হাত ছাড়লেন জোরে। রাফু, কই তুই? এদিকে আয় না তাড়াতাড়ি। রান্নাঘরে মোম খুঁজতে খুঁজতে জুবাইদা বেগমের কণ্ঠ কর্ণগোচর হয় রাফিয়া বেগমের। তিনি ব্যস্ত গলায় বলল, এই তো জবা হয়ে গেছে, আসছি আমি। বলতে বলতে তার হাতে আসে মোমের প্যাকেটটি। রাফিয়া বেগম হাঁফ ছেড়ে বাঁচলেন। একটি মোম ধরিয়ে হাঁটা ধরেন ড্রয়িং রুমের উদ্দেশ্যে। জুবাইদা বেগম যখন অস্থিরতায় কুপোকাত, তখন তার কানে আসে ফোনের রিংটোন। তিনি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। ভাবলেন হয়তো কবির সাহেব ফোন করেছেন। তিনি আর 7-5 না ভেবে উঠে দাঁড়ালেন। রাফিয়া বেগমের ফোনের টর্চের ক্ষীণ আলোয় এগিয়ে গেলেন রুমের দিকে। রুমে এসে বিছানার পাশ হাতড়িয়ে ফোনটি খুঁজে পেলেন তিনি। ফোনটি হাতে নিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলেন। এতটুকু কাজেই যেন মূর্ছা যাচ্ছেন তিনি। ফোনটি সামনে ধরে স্ক্রিনের দিকে ভেসে ওঠা নাম্বারের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। রিসিভ করে কানে ঠেকিয়ে ধরলেন। ওপাশ থেকে ভেসে আসে তার চিরচেনা পুরুষের গম্ভীর গলা। জবা, তুমি ঠিক আছো? বাড়িতে কি কেউ ফেরেনি এখনো? জুবাইদা বেগম স্বামীর কণ্ঠে স্পষ্ট চিন্তার রেশ পেলেন। তিনি মৃদু হেসে বললেন, ওহু, কেউ ফেরেনি। বাড়িতে কেবল আমি আর রাফুই আছি। আর জানো, বাড়িতে কারেন্টও চলে গিয়েছে। কতবার করে বলেছিলাম জেনারেটরটা ঠিক করতে, কিন্তু তোমরা ভাইয়েরা শুনলে তো? জুবাইদা বেগমের কথায় আরো বিচলিত হয়ে পড়লেন কবির সাহেব। কপালে দৃশ্যমান হয় 2-3টি চিন্তার ভাঁজ। জানালার কাঁচ গলিয়ে বাহিরে দৃষ্টিপাত করে বললেন, জবা, তুমি সাবধানে থেকো। দয়া করে অন্ধকারে এদিক সেদিকে হেঁটো না। জুবাইদা বেগম স্বামীর কথায় মুচকি হাসলেন। বারণ করা সত্ত্বেও তিনি বারান্দার দিকে এগিয়ে গেলেন। কেন জানি তার এই মুহূর্তে বৃষ্টির পানি ছুঁতে বড্ড ইচ্ছে করছে। তাই যে ভাবা সেই কাজ। এগিয়ে গেলেন বারান্দার দিকে।
অথচ একবারও ভাবলেন না এর ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে। জুবাইদা বেগম হাসি হাসি কণ্ঠে বলতে লাগলেন, আরে তুমি শুধুই চিন্তা করছো। আমার কিছু এক বিকট চিৎকারে ধপ করে উপুর হয়ে পড়ে যান জুবাইদা বেগম। বারান্দা বাহির থেকে আসা পানির ছিটায় ভরপুর। সেখানে এক পা এগোতেই পা পিছলে পড়ে যান তিনি। স্ত্রীর এমন চিৎকারে দেহ থেকে আত্মা বের হয়ে যাবার উপক্রম কবির সাহেবের। 1 মিনিটের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ সদ্বৃৎ ফিরে পেয়ে দ্বিগুণ বিচলিত কণ্ঠে বলতে লাগল, জবা, জবা, কি হয়েছে তোমার? এটা কিসের আওয়াজ ছিল? হ্যালো, হ্যালো, কথা বলছো না কেন? হ্যালো। অন্যদিকে জুবাইদা বেগমের চিৎকারে হম্বিতম্বি করে অন্ধকারে ছুটে আসে রাফিয়া বেগম। দৌড়ে আসতে গিয়ে টেবিলের হ্যান্ডেলে পা লেগে গিয়ে উল্টে পড়েন তিনিও। তবুও নিজের ব্যথাকে দূরছাই করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আসেন জুবাইদা বেগমের দিকে। জুবাইদা বেগমকে এভাবে পড়ে গিয়ে কাতরাতে দেখে কেঁপে ওঠেন তিনি। ব্যস্ত হাতে জুবাইদা বেগমকে সোজা করে তার গালে আলতো হাত রেখে বলতে লাগলেন, জবা, জবা, ব্যথা হচ্ছে খুব। বোন আমার খুব কষ্ট হচ্ছে। জুবাইদা বেগমের তো শত বোঝবার বা শুনবার অবস্থা আছে। তিনি তো ব্যথায় কাতরাতে লাগলেন। ওমা হহ, মরে যাচ্ছি রাফু। বড্ড কষ্ট হচ্ছে পেটে। আল্লাহ! রাফিয়া বেগম কি করবেন বুঝতে পারছেন না। তিনি এদিক ওদিক তাকিয়ে ফোনটি ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পেলেন। তৎক্ষণাৎ সেটি হাতে নিয়ে কল লাগালেন কবির সাহেবের নাম্বারে। কিন্তু একই কল ঢুকছে না কেন? রাফিয়া বেগম একবার দুবার পরপর কয়েকবার চেষ্টা লাগালেন কিন্তু ফলাফল বরাবরই শূন্য। পরে তিনি ফোনটি খেয়াল করে দেখলেন নেটওয়ার্ক নেই। এ পর্যায়ে তারও পাগলপ্রায় অবস্থা। কি করবেন এখন তিনি? রাফিয়া বেগম জুবাইদা বেগমের গালে হালকা চাপড় দিয়ে বললেন, বোন একটু ধৈর্য ধর, একটু, আমি দেখছি তোকে। বলেই তিনি ফোনের টর্চ ধরিয়ে জুবাইদা বেগমের দিকে তাক করলেন। সাথে সাথে আঁতকে ওঠেন তিনি। আঁতকে ওঠার দরুন ফোনটি হাত থেকে পড়ে যায়। জুবাইদা বেগমের রক্তে সারা ফ্লোর রঞ্জিত। রাফিয়া বেগম বুঝলেন, এখন যে করেও হোক জবাকে হসপিটালে নিতেই হবে। না হলে ওর কোন বর্ষর ক্ষতি হতে পারে। রাফিয়া বেগম তৎক্ষণাৎ ছুটে গেলেন বাড়ির বাহিরে। সঙ্গে সঙ্গে বৃষ্টিতে ভিজে একাকার তিনি। তবুও সেদিকে কোনরূপ ভ্রুক্ষেপ না করে রাস্তায় নেমে পড়লেন গাড়ি খোঁজার উদ্দেশ্যে। কিন্তু বহু খোঁজে কোথাও একটি গাড়িও পান না। রাফিয়া বেগম সেখানেই চিৎকার দিয়ে কেঁদে ওঠেন। আকাশের দিকে মুখ করে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ সহায় হও, আমার বোনটাকে বাঁচাও। আজ ওর কিছু হয়ে গেলে যে নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না আমি। বলেই দুহাতে মুখ ঠেকে আবারও কাঁদতে লাগলেন। ঠিক তখনই তার পেছনে থেকে হর্ন বাজানোর শব্দ আসে। তিনি সাথে সাথে পেছনে তাকায়। দ্রুত হাতে থামায় সিএনজিটিকে। কিন্তু আফসোস সিএনজিটি পুরোটাই ফুল। রাফিয়া বেগম সেদিকে চেয়ে আশাহত হলেন। নিজেকে সামলাতে না পেরে আবারও ফুপাতে লাগলেন। অন্যদিকে সিএনজি চালক সহ সকল যাত্রীরা রাফিয়া বেগমের অবস্থা দেখে ভড়কে যায়। তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে, আরে আরে, কি করছেন? এভাবে কাঁদছেন কেন? রাফিয়া বেগম নিজের কান্না থামিয়ে হাতজোড় করে বলে ওঠে, ভাই, আল্লাহর ওয়াস্তে আমার বোনটাকে বাঁচান। ও প্রেগন্যান্ট। ওকে ইমার্জেন্সি হসপিটালে নিতে হবে। না হলে ওর অথবা ওর বাচ্চার খুব ক্ষতি হতে পারে। লোকগুলো তার কথা শোনামাত্র তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ে। তারপর চিন্তিত হয়ে বলতে থাকে, আপা আপনি তাড়াতাড়ি রোগীকে নিয়ে হসপিটাল যান। আমাদের তো তাড়া নেই। আমরা পরে অন্য সিএনজি দিয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। বলেই লোকগুলো পাশ দিয়ে চলে যাবে অমন সময় রাফিয়া বেগম তাদের থামায়। ভাই আরেকটু উপকার করুন। আমার বোনটাকে একটু গাড়ি অবধি নিয়ে আসতে সাহায্য করুন। লোকগুলো তার এক কথায় সায় দেয়। রাফিয়া বেগমের সাথে চলে আসে বাড়ির ভেতরে। অতঃপর ফ্লোরে পড়ে গোঙাতে থাকা জুবাইদা বেগমকে ধরাধরি করে নিয়ে যায় সিএনজির কাছে। রাফিয়া বেগমও তাদের সাথে সাথে চলে। জুবাইদা বেগমকে সিএনজিতে বসিয়ে লোকগুলো তারা দেয় হসপিটালে নিয়ে যেতে। সিএনজি ড্রাইভারও সে মোতাবেক গাড়ি ছোটায়। কিন্তু কিছুদূর এগোতেই গাড়ি থামাতে হয় তার। গাড়ি থামানো দেখে রাফিয়া বেগম বিচলিত হয়ে প্রশ্ন করে, ভাই গাড়ি থামালেন যে? আফা, সামনে জ্যাম, কেমনে কি করি এখন কোনতো? রাফিয়া বেগম তৎক্ষণাৎ গাড়ির বাইরে তাকালেন। সত্যি চারিদিকে যানজট।
রাফিয়া বেগম মনে মনে আল্লাহকে ডাকলেন। তারপর বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লেন সিএনজি থেকে। রাফিয়া বেগমের সারা শরীর ভিজে জবুথবু অবস্থা। তবুও তিনি সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে সামনে এগিয়ে গেলেন। দু-একটা গাড়ির সামনে গিয়ে তিনি ট্রাফিক পুলিশকে অনুরোধ করতে থাকেন তাদের সিএনজিটিকে যাওয়ার রাস্তা করে দিতে। পুলিশ প্রথমে কিছু না বললেও রাফিয়া বেগমের মুখে সবটা শোনার পর তড়িঘড়ি করে রাস্তা ফাঁকা করে দেন। অতঃপর রাফিয়া বেগম পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ফিরে আসে সিএনজির কাছে। সিএনজিটিও রাস্তা ফাঁকা পেয়ে আর এক মুহূর্ত কালবিলম্ব না করে ছুটে চলে হসপিটালের দিকে। প্রায় মিনিট 10 পর সিএনজিটি একটি প্রাইভেট হসপিটালের সামনে থামে। রাফিয়া বেগম সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসে। ভেজা জবুথবু শরীরে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় লাগায় হসপিটালের ভেতর। তারপর চিৎকার দিয়ে হাত ছাড়ে, ডাক্তার, নার্স, সামবাডি প্লিজ হেল্প। রাফিয়া বেগমের চিৎকারে দুজন ওয়ার্ড বয় ছুটে আসেন। তাদেরকে দেখে রাফিয়া বেগম সবটা খুলে বললেন। সবটা শুনে ওয়ার্ড বয় দুজনেই একটি স্ট্রেচার নিয়ে ত্রস্ত পায়ে এগিয়ে গেলেন গাড়ির দিকে। অতঃপর অতি সাবধানতার সহিত জুবাইদা বেগমকে ধরাধরি করে বের করলেন। জুবাইদা বেগম অতিরিক্ত ব্যথায় সে কবেই জ্ঞান হারিয়েছে। তার কি আর দিনদুনিয়ার খেয়াল আছে এ মুহূর্তে? রাফিয়া বেগম স্ট্রেচারের সাথে সাথে হাঁটতে লাগলেন আর আলতো হাতে জুবাইদা বেগমের গালে চাপড় দিচ্ছেন। কিন্তু না, জুবাইদা বেগম একেবারেই সেন্সলেস। প্রায় মিনিট 10 হলো জুবাইদা বেগমকে কেবিনে নিয়ে যাওয়ার। করিডোরে বসে কেবিনের দরজার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন রাফিয়া বেগম। বাহিরে এখনো তুমুল বৃষ্টি। রাফিয়া বেগমের হাত পা ইতোমধ্যেই ঠান্ডা হয়ে আসছে। সেই কখন থেকে এই ভেজা শরীরে এসি নিয়ন্ত্রিত করিডোরে বসে আছেন তিনি। রাফিয়া বেগমের ঠোঁট কাঁপছে। তিনি হাত বাড়িয়ে পড়ে থাকা আঁচলটি গায়ে পেঁচিয়ে নিলেন। উদ্দেশ্য হালকা শীত নিবারণের প্রচেষ্টা। কিন্তু এতে কি আর হয়? তার শরীর যে এই মুহূর্তে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যাচ্ছে। রাফিয়া বেগমের হঠাৎ কিছু মনে পড়ল। তিনি আঁচলটিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে পড়লেন বসা ছেড়ে। যেই না রিসেপশনের দিকে এক কদম বাড়াবে অমনি পেছনে থেকে একজনের রাশভারী কণ্ঠ কানে আসে। শুনুন। রাফিয়া বেগম থমকায়। তড়িৎ গতিতে পেছনে ফিরেন তিনি। দেখতে পায় মুখে মাস্ক, গায়ে এপ্রন জড়ানো ডাক্তারকে। রাফিয়া বেগম খোঁড়ানো পায়ে ডাক্তারের দিকে এগিয়ে আসেন। বিচলিত হয়ে বলতে লাগলেন, ডাক্তার জবা ঠিক আছে তো? ওর কোন ক্ষতি হয়নি তো? এ প্রশ্নের জবাবে ডাক্তার মৌন থাকেন। এতে যেন রাফিয়া বেগমের বুক মোচড়ে ওঠে। তিনি শুষ্ক ঢোক গিলেন। ডাক্তার কিছু বলছেন না যে? ডাক্তার এবার মুখের মাস্ক সরালেন। অভিপ্রায় গলায় বললেন, আসলে রোগীর অনেক বেশি ব্লাড লস হয়েছে। আর পড়ে যাওয়ার দরুন বাচ্চার পজিশনও উল্টে গিয়েছে। এই মুহূর্তে রোগীকে বাঁচাতে হলে ইমার্জেন্সি সিজার করাতে হবে। কিন্তু একটাই সমস্যা। রাফিয়া বেগম কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কি সমস্যা? আসলে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ইমার্জেন্সি তাকে রক্ত দেওয়া প্রয়োজন, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে রোগীর রক্তের গ্রুপ বি, আর এই মুহূর্তে আমাদের এই হসপিটালের ব্লাড ব্যাংকে বি রক্ত নেই। তাই কোন সমস্যা না ডাক্তার, আপনি আমার থেকে নিন। আমার ব্লাড গ্রুপ ও আর আমি পুরোপুরি সুস্থ। প্লিজ যত রক্ত প্রয়োজন আমার থেকে নিন, তবুও ওকে সুস্থ করে তুলুন। ডাক্তার রাফিয়া বেগমের কথা শুনে কালবিলম্ব না করে তাকে নার্স দিয়ে পাঠিয়ে দেয় অন্য একটি রুমে ব্লাড দিতে। রাফিয়া বেগমও নার্সের পিছু পিছু আসে। প্রায় 2 ঘন্টা পর কবির সাহেব আর সাব্বির সাহেব এক প্রকার ছুটে আসেন হসপিটালে। এই তো প্রায় ঘন্টা খানেক আগে রাফিয়া বেগম রিসিপশনের ফোন দ্বারা কল দিয়ে সবটা জানিয়েছে তাদের। কবির সাহেবের অফিস থেকে হসপিটালের দূরত্ব কেবল মাত্র 20 মিনিটের হলেও যানজটের কারণে আজ 1 ঘন্টা লেগেছে। কবির সাহেব ও সাব্বির সাহেব ত্রস্ত পায়ে এগিয়ে আসেন করিডোরের বেঞ্চিতে বসে থাকা রাফিয়া বেগমের নিকট। সাব্বির সাহেব নিজ স্ত্রীর এমন ফ্যাকাশে মুখখানা দেখে অস্থির হয়ে ওঠেন। স্ত্রীর কাঁধে আলতো হাত রাখতেই ক্ষণিকের মাঝে তা ছিটকিয়ে সরিয়ে নেন তিনি। উপলব্ধি করেন স্ত্রীর গায়ের অস্বাভাবিক তাপমাত্রা। রাফিয়া বেগম কাঁধে কারো শীতল স্পর্শ পেয়ে মাথা উঁচু করেন। শুষ্ক ফ্যাকাশে চোখমুখ নিয়ে স্বামীর দিকে তাকান তিনি। মুহূর্তেই এতক্ষণের জমিয়ে রাখা দলা পাকানো কান্নাটুকু হুড়হুড় করে বের করে দেন তিনি। হু হু করে কেঁদে ওঠেন ধীর স্বরে।
সাব্বির সাহেব প্রিয়তমা স্ত্রীর কান্না সহ্য করতে পারলেন না ঠিক। তিনি রাফিয়া বেগমের পাশে বসে তার কান্নারত মুখটি সযত্নে নিজের বুকের বা পাশে লুকিয়ে নেন। বাহুডোরে আগলে ধরেন স্ত্রীকে। রাফিয়া বেগমও বুঝি এতক্ষণে একটি ভরসার স্থান পেল। কান্নারত অবস্থায় স্বামীর বুকে মুখ লুকিয়ে ভেঙে ভেঙে বলতে লাগলেন সবটা। রাফিয়া বেগমের মুখে সম্পূর্ণ ঘটনা শুনে উপস্থিত কবির সাহেব ও সাব্বির সাহেব দুজনেরই গায়ে কাঁটা দিয়ে ওঠে তৎক্ষণাৎ। কবির সাহেব আরও খানিকটা বিচলিত হলেন প্রাণপ্রিয় স্ত্রীর জন্য। মনে মনে আল্লাহর কাছে আরজি জানাচ্ছেন প্রিয়তমা এবং অনাগত সন্তানের সুস্থতার জন্য। ঠিক তখনই অপারেশন রুম থেকে ভেসে আসে বাদশার ক্রন্দনধ্বনি। সঙ্গে সঙ্গে বাহিরে উপস্থিত তিনজনেই আলহামদুলিল্লাহ বলে উঠে। কবির সাহেব ব্যস্ত পায়ে এগিয়ে যান অপারেশন কেবিনের বন্ধ দরজার সামনে। মনটা কেমন আকুপাকু করছে স্ত্রী সন্তানের খোঁজ জানার জন্য। বেশ কিছুক্ষণ পরে একজন নার্স নবজাতককে কোলে নিয়ে বেরিয়ে আসেন। কবির সাহেবকে অমন দরজার সামনে দাঁড়ানো দেখে কিছুটা ভড়কে যান তিনি। কবির সাহেবের ব্যাপারটা বোধগম্য হল। তিনি আমতা আমতা করে কিছুটা সরে এসে আকুল গলায় বললেন, আমার বউ কেমন আছে? নার্স কিছুটা মুচকি হাসল। মুখে হাসির রেশ ধরে বলল, আলহামদুলিল্লাহ, মেয়ে এবং মেয়ের মা দুজনেই সুস্থ। এই নিন আপনার বাচ্চাকে। বলেই তিনি নবজাতককে এগিয়ে দিলেন কবির সাহেবের দিকে। কবির সাহেব এক পলক তোয়ালে জড়ানো ছোট্ট দেহখানার নবজাতকটির দিকে তাকিয়ে কাপা কাপা হাত এগিয়ে কোলে তুলে নিলেন। অতপর ছোট্ট নবজাতকের মুখের আদলের দিকে তাকিয়ে রইলেন অপলক। প্রায় কিছুক্ষণ পর হালকা নাক টানার শব্দ আসে কবির সাহেবের দিক থেকে। আচ্ছা কবির সাহেব, কি কাঁদছেন? হয়তো পুরুষ মানুষ বলে আড়ালে রেখেছেন বারিকনাগুলো। কবির সাহেব এবার বিড়বিড়িয়ে বলতে লাগলেন, আমার মা। দিন যত যায় মানুষের অতীতের কথাগুলো স্মৃতিতে পরিণত হয়। চোখ দুটো বন্ধ রেখে রুহির জন্মানোর মুহূর্তটাকে আরেকবার মনে করলেন কবির সাহেব। ভাবছে, সেদিনকার ছোট্ট মেয়েটা তার আজ যে বড্ড বড় হয়ে গেছে। কবির সাহেব এসব ভেবে চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর রাশভারী গলায় সাব্বির সাহেবকে বলেন, কালকেই ওদের বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলব। সাব্বির সাহেব বড় ভাইয়ের চাপা আর্তনাদটি স্পষ্ট টের পেলেন। মাথা নিচু করে টেবিলের দিকে তাকিয়ে থেকে সম্মতি জানালেন ভাইয়ের কথায়। ঠিক তখনই তার মস্তিষ্কে এসে হানা দিল অন্য চিন্তা। আচ্ছা, আজ যেমন তার বড় ভাইজানের অবস্থা হচ্ছে, ঠিক তেমনটা তারও তো হবে, তাই না? তাকেও তো মেয়ের বিয়ে দিতে হবে। মেয়েকে বিয়ে দেওয়ার কথাগুলো ভাবতে ভাবতে বুকটায় হঠাৎ কেমন চিনচিন ব্যথা হচ্ছে সাব্বির সাহেবের। বাহ, মেয়ের বিয়ের কথা ভাবতেই তার এ অবস্থা হচ্ছে, না জানি বিয়ে দেওয়ার সময় কি হয়। হেলো মিস, শুনছেন? এই যে হেলো। কাঠফাটা রোদে ফাঁকা রাস্তায় অতিষ্ঠ হয়ে একমনে হেঁটে যাচ্ছিল আহিরা। ঠিক তখনই পেছনে থেকে ভেসে আসে কারো হাঁক ছোড়া। বিরক্তিতে নাকমুখ কুঁচকে আসে তার। একবার তার ইচ্ছে করল মোটেও পেছনে ফিরবে না, কিন্তু পরক্ষণেই ভাবল, তখন না আবার কেউ তার ম্যানার্স নিয়ে প্রশ্ন উঠিয়ে বসে। তাই তো ভ্রু জোড়া কুঁচকিয়ে পেছনে ফিরে সে দেখতে পায় অদূরে দাঁড়িয়ে থাকা সেদিনের রেস্টুরেন্টে দেখা হওয়া ছেলেটিকে। ইফতিকে দেখামাত্র আহিরার কুঁচকানো ভ্রু আরও কিছুটা কুঁচকে যায়। মুখভঙ্গি আগের ন্যায় রেখে নিজের কাঁধের ব্যাগটিকে ঠিক করে দুহাত ভাঁজ করে ভাবলেশহীন ভঙ্গিতে দাঁড়িয়ে খেকিয়ে ওঠে, ওয়ার্ড, এভাবে পিছু ডাকছেন কেন? ইফতি আহিরার দিকে সরু চোখে তাকিয়ে এগিয়ে আসে। প্রায় অনেকটা কাছাকাছি এসে দাঁড়ায়। ইফতিকে এতটা কাছে আসতে দেখে আহিরা আরও দুকদম পিছিয়ে যায়। মেজাজ হারিয়ে খেকিয়ে ওঠে আবারও। আজব, কাছে আসতে আসতে কি এখন কোলে চড়বেন? ইফতি সঙ্গে সঙ্গে থতমত খায়। হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল কিতকাল। অপ্রস্তুত হয়ে নিজেকে শুধরে নেবার ভঙ্গিতে বলল, ছি ছি, কি সব বলছেন? আমি আপনার কোলে উঠতে যাব কেন? তাছাড়া আপনার মতো পাটকাঠির ন্যায় বাচ্চা মানুষ কখনোই আমাকে কোলে নিতে পারবে না। এবার আহিয়ার মেজাজ পৌঁছে যায় সপ্ত আসমানে। একে তো মাথার ওপর কাঠফাটা রোদ, তার ওপর এই অদ্ভুত লোকটার উদ্ভট কথাবার্তা। সবটাই মিলেমিশে আহিরার মেজাজ বিগড়ে ফেলতে যথেষ্ট। আহিরা ইফতির দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে। ওই মিয়া, কাকে কি বলছেন আপনি? আমি বাচ্চা? লাইক সিরিয়াসলি? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি, ওকে। সেই তুলনায় আমি মোটেও বাচ্চা নই। ইফতি যেন বেশ মজা পেল আহিরার কথায়।
না চাইতেও তার ঠোঁট ফুঁড়ে এক চমৎকার হাসি বেরিয়ে আসে। হাসির তোরে দেখা মিলে লুকিয়ে থাকা গজদন্ত। আহিরা বিরক্ত চোখেই তাকায় সে হাসির দিকে, কিন্তু তৎক্ষণাৎ তার সকল বিরক্তি বুঝি হাওয়ায় মিলিয়ে গেল। সে অনিমেষ চোখে তাকিয়ে রইল সেই চমৎকার হাসির পানে। আহিরা খেয়াল করল ইফতিকে। একটু গভীর চোখেই খেয়াল করল আজকে। ছেলেটা হাসলে কেমন তার চোখ দুটো হাসে। দৃঢ় চোয়াল, লম্বা থুতনি। থুতনির গোড়ায় শোভা পাচ্ছে এক গোছা দাড়ি। সহজ ভাষায় আহিরা যেটাকে ছাগল দাড়ি বলে সম্বোধন করে। কথাটি ভেবে মনে মনে হাসল সে। আবারও দৃষ্টি আনে ইফতির দিকে। ছেলেটা বেশ লম্বা, কিন্তু অতটাও স্বাস্থ্যবান না। এই তো ছিমছাম গড়নের। ইফতিকে পা থেকে মাথা অবধি একবার অবলোকন করে মনে মনে আহিরা বলেই বসল, মানুষটা যতটা বিরক্তিকর তার হাসিটা ঠিক ততটাই মণিমুগ্ধকর। আহিরা আরো কিছুক্ষণ তাকিয়ে রয় ইফতির দিকে। ঠিক তখনই ইফতির কানে আসে এক অনাকাঙ্ক্ষিত সম্ভাষণ। চমৎকার হাসেন আপনি। সঙ্গে সঙ্গে হাসি থেমে যায় ইফতির। সে হাসি থামিয়ে চোখ ছোট ছোট করে তাকায় আহিরার পানে। এদিকে নিজের ভাবনায় এতটাই বিভোর হয়ে পড়ল আহিরা, যে কখন তার অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসলো এক অনাকাঙ্ক্ষিত সম্ভাষণ সে টের অবধি পেল না। ইফতির এমন তাকানোতে ভড়কে যায় আহিরা। তক্ষুনি অপ্রস্তুত হয় নিজের করা বোকামির জন্য। মনে মনে ইতোমধ্যে 100 গালাগাল দিয়ে ফেলেছে নিজেকেও। কিন্তু এতে আর কিই বা হবে? যা বলার তা তো বলেই দিয়েছে। ইফতি সরু চোখে আহিরার কানের কাছে মুখ নিয়ে আসে। তারপর ফিসফিস করে বলতে থাকে, ব্যাপার কি মিস? এভাবে তাকিয়েছিলেন যে, প্রেমে পড়লেন নাকি? ইফতির কথায় থতমত খেয়ে যায় আহিরা। দৃষ্টি হয় এলোমেলো। ফাঁকা ঢোক গিলে আমতা আমতা করে। কি সব যাতা বলছেন? আমি কেন আপনার প্রেমে পড়তে যাব? ইফতি নিরেট দৃষ্টিতে তাকিয়ে রইল আহিরার পানে। ঘামে ভেজা কপালে লেপ্টে থাকা চুলগুলো এ মুহূর্তে বড্ড মোহনীয় ঠেকেছে তার কাছে। ইফতি নিজেকে স্বাভাবিক করে গলায় কৌতুকের রেশ টেনে বলল, কেন পড়তে যাবেন তা তো জানি না, কিন্তু এটা জানি যে এভাবে পলকহীন চোখে তাকিয়ে থাকলে যে কোনো সময় প্রেমে পড়বেন। শুধু পড়বেন না, একেবারে পিছলে পড়বেন। হাহ, এটা নিতান্তই আপনার ভুল ধারণা মিস্টার। আহিরা এহসান এত সহজে কারো প্রেমে পড়বার নয়। এ পর্যায়ে ইফতি বাঁকা হাসে। ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবার ন্যায় বলে ওঠে, কিছুক্ষণ আগে কে যেন বলছিল আমার হাসি নাকি চমৎকার। তা সেটা কি কেউ ঘুরে পড়ে বলেছিল? আহিরা আবারও অপ্রস্তুত হয়। দাঁত দিয়ে জিভ কেটে অন্যদিকে মুখ ফেরায়। অতপর গলায় দ্বিগুণ ঝাঁজ এনে বলে, চমৎকার না ছাই? এই সরুন তো, যেতে দিন আমায়। এই কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে আপনার সঙ্গে এসব ফালতু কথা নিয়ে তর্ক করবার মোটেও সময় নেই আমার কাছে। কথাগুলো বলে মুখ ছামটি মেরে সেখান থেকে গটগট পায়ে কেটে পড়ে আহিরা। যেতে যেতে অবশ্য নিজের মাথায় জোরে সোরে একটা চাটি মারতে ভুলল না সে। অন্যদিকে ইফতি আর চোখে তাকিয়ে আছে আহিরার যাওয়ার পানে। মুখে তার মৃদু হাসি। হাত বাড়িয়ে মাথার পেছনের চুলগুলোতে হাত বুলিয়ে ঠোঁট কামড়ে ধরে, একদৃষ্টিতে আহিরার চলে যাওয়া দেখতে থাকে। তারপর হঠাৎ বিড়বিড়িয়ে বলে, প্রেমে তোমায় পড়তেই হবে ম্যাডাম। হয় আজ নয়তো কাল। কিরে তুই এখন এখানে? অফিস যাসনি? তাশরিক সাহেব অনিককে এই ভরদুপুরে নিজের টিচার্স রুমে দেখে ভারী অবাক হয়। তিনি নিজের আসন ছেড়ে উঠে আসে অনিকের সন্নিকটে। অনিককে নিয়ে টিচার্স রুমের বাইরে চলে আসে। অতপর উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কিরে কথা বলবি তো? হঠাৎ আমার ভার্সিটিতে কেন? অনিক এবার নীরবতা ভেঙে স্বাভাবিক গলায় বলল, না তেমন কোন কারণ নেই। আসলে আমার আজকে শরীরটা তেমন ভালো ঠেকেছে না বলে হাফ ডে করে ছুটি নিয়েছি। আর রইল বাকি এখানে আসার, তাহলে বলবো কিছু একটা দরকার ছিল তাই। অনিকের কথা শেষ হবার আগেই তাশরিক সাহেব তাকে থামিয়ে নিজে বলতে শুরু করেন, কি দরকার বল আমায়, আমিও তোকে হেল্প করি। অনিক একবার আশপাশ তাকায়। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে তার চাচুকে বলল, তুমি ফ্রি থাকলে চলো ক্যান্টিনে বসে কথা বলা যাক। হ্যাঁ, হ্যাঁ তা আর বলতে, চল। বলেই দুজন হাঁটা ধরে ক্যান্টিনের উদ্দেশ্যে। বলা বাহুল্য তাশরিক সাহেব রৌদ্র আর অনিকের সাথে যথেষ্ট ফ্রি। তিনি তাদের চাচু কম বন্ধু হবার চেষ্টায় থাকেন বেশি। রৌদ্র আর অনিকও তাই। তাশরিক সাহেবের সাথে এমন অনেক কিছুই তারা শেয়ার করে যেটা আর কারো সাথে অতটা শেয়ার করা যায় না।
ক্যান্টিনে এসে 2 কাপ কফি অর্ডার দিয়ে খোশমেজাজে চেয়ার টেনে বসে পড়েন দুজনে। পরমুহূর্তেই শোনা যায় তাশরিক সাহেবের কৌতূহলী কণ্ঠ। কিরে, এবার তো বল, কথাটা কি? অনিক একটা শুষ্ক ঢোক গিলে। মনে মনে হাজারো কথা সাজাচ্ছে ছেলেটা, অথচ দেখো, মুখ ফুঁড়ে একটা শব্দও কেমন বেরোচ্ছে না। কিছুক্ষণ বাদে অনিক জিভ দ্বারা তার শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করে, আসলে, আমি। আরে এত আমতা আমতা করছিস কেন? নির্বিঘ্নে বল সবটা। অনিক এবার লম্বা একটা নিঃশ্বাস নেয়। মনে মনে কনফিডেন্স জমিয়ে তাশরিক সাহেবের চোখে চোখ রাখে। তারপর বলে, আমি একটা মেয়েকে খুঁজছি, তোমার ভার্সিটিরই। এন্ড আই থিঙ্ক আই ইন লাভ উইথ হার। অনিক খেয়াল করলো তাশরিক সাহেব কেমন হা করে তাকিয়ে আছেন তার দিকে, চোখের পাতাটাও পলকহীন। এর অবস্থা দেখে অনিকের হৃদয় কুঁচকে আসে। সে খানিকটা চাপা স্বরে বলল, কি ব্যাপার? কি এমন বললাম যে এমন হা হয়ে রিয়াকশন দিচ্ছ? তৎক্ষণাৎ তাশরিক সাহেব মুখ বন্ধ করে নেয়। আমতা আমতা করে বলেন, আর ইউ শিওর? অনিক কোনরূপ ভনিতা ছাড়াই সহসা জবাব দেয়, ইয়াহ, 110% শিওর। এবার বুঝি কথাটা বিশ্বাসযোগ্য মনে হলো তাশরিক সাহেবের কাছে। তিনি অনিকের ওপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে মুখ ঘোরান। টেবিলের ওপর হাত টেনে মুখের সামনে ধরে মিটমিট করে হাসতে থাকেন অনিকের আড়ালে। কিন্তু এ হাসি কি আর অলক্ষ্যে থাকে? অনিকত ঠিকই টের পাচ্ছে তার হাসি। অনিক এবার মুখ ফুলিয়ে বলল, কি এমন বললাম যে এত হাসি পাচ্ছে তোমার? আমি কি কোন জোকস বললাম? তাশরিক সাহেব এবার হো হো করে হেসে উঠলেন। তার হাসির শব্দে আশপাশের টেবিলের দুয়েকজন আর চোখে তাকায় তাদের দিকে। তৎক্ষণাৎ নিজের অট্টহাসি থামিয়ে মিটমিটিয়ে হাসতে থাকেন তিনি। অনিকের মেজাজ বুঝি তার খেই হারালো। সে যখন টেবিল ছেড়ে উঠে পড়তে নিবে অমনি তার হাতে টান পড়ে। অনিক ঘাড় বাঁকিয়ে তাকায়। দেখতে পায় তাশরিক সাহেব এক হাতে কান ধরে তার দিকে তাকিয়ে আছে। তখনই তার কানে আসে তাশরিক সাহেবের আলতো কণ্ঠ, সরি রে, এভাবে উঠে পড়িস না, বসো এখানে। অনিকের রাগগুলো যেন মুহূর্তে উধাও হয়ে গেল। তবুও সে মুখভঙ্গিতে মেকি অভিমান টেনে নিজের চেয়ারে বসে পড়ে। তাশরিক সাহেব অনিকের অভিমানে মুচকি হাসে। তারপর স্বাভাবিক গলায় বললেন, যাক তাহলে, আমার অনিকও তবে কাউকে পছন্দ করল শেষমেশ। তা মেয়েটাকে জানতে পারি? তাশরিক সাহেবের প্রশ্নের প্রত্যুত্তরে অনিক মুচকি হাসে। গলায় কোমলতা এনে বলল, কে তা ঠিক বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, ও তোমার এই ভার্সিটিরই স্টুডেন্ট। সেদিন যখন তোমার ব্যাগটা দিতে এসেছিলাম তখনই তাকে দেখেছি। বিশ্বাস করো, সেদিনের পর থেকে প্রতি মুহূর্তে শুধু ওর চেহারাটাই চোখের সামনে ভেসে উঠছে। এমনকি কয়েকদিন আগে অফিসের এক ছেলে কলিগকে ওই মেয়েটা মনে করে হাতও ধরে ফেলেছি। ইসস, সে কি লজ্জা! কি যে একটা অবস্থা হলো আমার। অনিকের আফসোস ভরা কণ্ঠ শুনে বহু কষ্টে নিজের হাসিগুলো ধামাচাপা দিচ্ছে তাশরিক সাহেব, পাছে না আবার হেসে দেওয়ার জন্য ছেলেটা রেগে যায়। প্রায় মিনিট খানেক পর তাশরিক সাহেব নিজেকে সামলে নিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, তুমি তাহলে মেয়েটার সম্পর্কে তেমন কিছুই জানো না? কিন্তু অনিক, নাম না জেনে, কিসে পড়ে তা না জেনে এত বড় ভার্সিটিতে তাকে খুঁজবে কেমন করে? ভার্সিটিতে তো আর এক দুজন পড়ছে না, তাই না? অনিক নীরব হয়ে সবটা শুনল। তার চাচুর কথা যথেষ্ট যুক্তিসঙ্গত। ঠিকই তো, এত বড় ভার্সিটিতে মেয়েটাকে ও খুঁজবেই বা কোথায়? অনিক আশাহত হলো। মনটা কেমন ভার হয়ে আসলো ক্ষণিকেই। চোখে মুখে ছেয়ে যায় রাজ্যের আধার। তাশরিক সাহেব সামনে বসে সবটাই অবলোকন করছেন। অতপর তিনি এক ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে টেবিলের ওপর রাখা অনিকের হাতের ওপর নিজের হাত রেখে আশ্বস্ত করে বললেন, অনিক, ডোন্ট বি স চাইল্ডিশ ম্যান, জাস্ট বি স্ট্রং। একটা কথা সবসময় মনে রাখবি, কেউ যদি কারো ভাগ্যে থাকে তাহলে হাজার বাধার পরও আপন হয়েই ছাড়ে। ঠিক তেমনি ওই মেয়েটা তোর ভাগ্যে থাকলে তোদের আবারও দেখা হবে, দেখে নিস। চাচুর কথায় অনিকের মনটা বেশ হালকা হয়। সে মাথা ঝাঁকিয়ে চাচুর কথায় সায় জানায়। তাশরিক সাহেব সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তারপর তিনি প্রসঙ্গ পাল্টাতে এটা সেটা নিয়ে আলাপ চালালেন। এরই মাঝে তাদের কফিও এসে পড়ে। তাশরিক সাহেব কফিতে একটু একটু চুমুক দিচ্ছেন আর অনিকের সাথে আলাপ করছেন। ঠিক তখনই এক মেয়েলি সুর তাদের কথোপকথনে ব্যাঘাত ঘটায়। এক্সকিউজ মি স্যার।
অনেক বেচারা মাত্রই কেবল কফিটা ঠোঁটের সংস্পর্শে এনেছিল, অমনি মেয়েলি ডাকের উৎসের দিকে তাকাতেই তাল সামলাতে না পেরে গরম কফিতে জিভ পুড়িয়ে ফেলে। বিদ্ঘুটে যন্ত্রণায় জিভটা কামড়ে ধরে তৎক্ষণাৎ। কিন্তু মুহূর্তেই নিজের সব ব্যথা, যন্ত্রণা ভুলে সামনে তাকায় আবারও। অনিক ভাবল সে স্বপ্ন দেখছে না তো। অনিক একবার দুবার পরপর কয়েকবার চোখ কচলে আবারও সামনে উপস্থিত মেয়েটির দিকে তাকালো। প্রথমে সে ভেবেছিল মেয়েটা হয়তো আবারও তার কল্পনার ভুল, কিন্তু এখন যে সে 100 ভাগ নিশ্চিত এটিই সেই মেয়ে যাকে সে এতদিন মনে মনে খুঁজছে। অনিক নিজের হতবাকতা কাটিয়ে স্বাভাবিক হওয়ার প্রাণপণ চেষ্টা চালায়, কিন্তু তাতে কাজ হলে তো। এই যে মেয়েটার সামনে আসাতেই কেমন বুকের মাঝে টিপটিপ শব্দটা তুলনামূলক বেশ জোরে চলছে। অনিক এবার চিন্তিত হয়, বুকের মাঝে যে এত জোরে আওয়াজ হচ্ছে বাইরে থেকে না কেউ আবার সবটা শুনে ফেলে। পরক্ষণেই অনিক নিজের এমন উদ্ভট ভাবনায় প্রচুর বিরক্ত হয়। নিজেকে কোনোরকম সামলে নিয়ে কান খাড়া করে মেয়েটির কথা শুনতে। তাশরিক সাহেব মেয়েটির ডাকে তার দিকে ফিরে তাকায়। তারপর মেয়েটির দিকে তাকাতেই মুখে টানে অমায়িক হাসি। তাশরিক সাহেব চোখের ইশারায় মেয়েটিকে কাছে ডাকলেন। মেয়েটিও ইশারা পেয়ে ধীর কদমে এগিয়ে আসে তার দিকে। অনিক খেয়াল করল মেয়েটির চোখ দুটো কেমন চিকচিক করছে। আচ্ছা, ও কি কেঁদেছে নাকি কাঁদতে চাইছে? অনিক নিজের ভাবনা চিন্তা নিজ অবধি সীমাবদ্ধ রাখল। চেয়ারে আয়েশ করে বসল মেয়েটার কথা শোনার জন্য। মনের মধ্যে তার অধীর আগ্রহ। মেয়েটি তাশরিক সাহেবের কাছে এসে সালাম জানায়। তাশরিক সাহেবও তার ওর দেয়। অতপর নিজ থেকে বলল, কি ব্যাপার ইকরা, হঠাৎ এখানে আসলে? কিছু বলবে? ইকরা কি বলবে? সে তো কেমন একদৃষ্টিতে তাকিয়ে আছে তাশরিক সাহেবের দিকে। হয়তো মন ভরে দেখছে তার মামাকে। তাশরিক সাহেব ইকরার মৌনতায় কপালে ভাঁজ ফেলেন। রাশভারী গলায় বললেন, কি হলো? চুপ করে আছো যে? হঠাৎ ডাকে ইকরা হকচকিয়ে ওঠে। সদ্বিত ফিরে পেয়ে অপ্রস্তুত হয় কিছুটা। অন্যদিকে ইকরার এমন আচরণে অনিক এবং তাশরিক সাহেব দুজনেই অবাক হয়। তাশরিক সাহেব ভাবছেন, হলোটা কি মেয়েটার? হঠাৎ এমন উদ্ভট আচরণ করছে কেন? ইকরা এবার আমতা আমতা করে বলতে থাকে, ইয়ে, মানে স্যার, আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে। যদি আপনি কিছুটা সময় দিতেন। ইকরার কথায় তাশরিক সাহেব বেশ অবাক হন। মনে মনে ভাবছেন, যেই মেয়ে আজ অবধি কোনোদিন কোন টিচারের দিকে চোখ তুলেও তাকায়নি, এমনকি পড়া না বুঝলেও ইন্ট্রোভার্সির কারণে নিজ থেকে জানতে চায়নি, সেই মেয়েটা আজ নিজ থেকে তার সাথে একা কথা বলতে চাইছে। মানে সত্যি? এটাও সম্ভব? কিতকাল বাদে তাশরিক সাহেব নিজের সকল ভাবনার ইতি টানলেন। গলায় গাম্ভীর্যতা এনে বললেন, ওকে, তুমি যাও, আমি আসছি। ইকরাও তার কথায় মাথা কাত করে সম্মতি জানিয়ে সেখান থেকে প্রস্থান করে। তাশরিক সাহেব সেদিকে এক পলক তাকিয়ে অনিকের দিকে তাকায়। তখনই তার চোখ ছোট ছোট হয়ে আসে। অনিকের চোখে মুখে স্পষ্ট মুগ্ধতা। তাশরিক সাহেব গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি রে, ওভাবে কি দেখছিস? অনিক নিজের দৃষ্টি সরায় না। ইকরার প্রস্থানের দিকে তাকিয়ে থেকেই বিড়বিড়িয়ে বলল, চাচু, শি ইজ দ্য ওয়ান হুম আই ওয়াজ লুকিং ফর। অনিকের কথায় তৎক্ষণাৎ বসা ছেড়ে দাঁড়িয়ে পড়েন তাশরিক সাহেব। চক্ষু তার ছানাবড়া। কণ্ঠে অবাকের রেশ ধরে এক প্রকার জোরেই বললেন, ওয়াট? অনিক, তুই সত্যি বলছিস? ইকরাই ওই মেয়ে? অনিক মাথা ঝাঁকাতে গিয়েও থেমে যায়। চোখ ছোট করে জিজ্ঞেস করে, এই ইকরাটা আবার কে? অনিকের কথা শুনে তাশরিক সাহেব হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল তার দিকে। এই মুহূর্তে তার ঠিক কেমন এক্সপ্রেশন দেওয়া উচিত তাই হয়তো ভাবছেন। ভাবা যায়, ছেলেটা যাকে পছন্দ করল তার নাম অবধি জানে না। তাশরিক সাহেব কৌতুকের গলায় বললেন, অনিক, ধন্য তুই বাপ, যাকে পছন্দ করলি তার নামটাই জানিস না। অনিকের কাছে এবার সবটা পরিষ্কার হলো। বুঝতে পারল ইকরাকে। তাই অনিক কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আসলে আগে কখনো কথা হয়নি তো, তাই। থাক, হয়েছে, আর বলতে হবে না। আমি এখন যাই তাহলে। শত হলেও হবু বৌমা কি যেন বলবে বলল, না শুনলে কি আর হয়। এ পর্যায়ে অনিক কিছুটা লজ্জা পেল। মুচকি হেসে মাথা চুলকে চাচার দিকে তাকালো। তাশরিক সাহেব অনিকের লজ্জালু মুখাভঙ্গি দেখে ঠোঁট চেপে হাসলেন। ছেলেটা এত লাজুক। তিনি আর কিছু না বলে সেখান থেকে প্রস্থান নিলেন। লম্বা লম্বা কদম ফেলে চলে গেলেন ক্যাম্পাসে। এদিকে অনিক এখনো ক্যান্টিনের চেয়ারটায় ঠায় বসে।
চোখ খোলা রেখেই কল্প জগতে প্রবেশ করল সে। কল্পনা করতে থাকে ইকরার স্নিগ্ধ মুখখানা, জোড়া ভ্রু, ভাষা ভাষা আখি দয়, যেগুলো দেখলে মনে হবে এক অতল গহীন সমুদ্র। ফর্সা মুখশ্রীটিতে রয়েছে বেশ কয়েকটি তিল। এই তিলগুলোর জন্যই হয়তো তাকে এতটা নজরকাড়া লাগে। আহা, কি মাসুম সেই চেহারা! অনিক আবারও মুগ্ধ হয় ইকরাকে কল্পনা করে। কল্পনার জগৎ থেকে বেরিয়ে মনে মনে আওড়াল সে, প্রিয় তিলপরি, একবার যেহেতু মনের মণিকোঠায় বসিয়েছি, তাহলে জেনে রাখুন জীবনের শেষ নিঃশ্বাস অবধি এ মনের মণিকোঠায় আপনি বন্দী। কথাগুলো ভেবে আপনমনেই হেসে ওঠে অনিক। বেচারা, সে কি আর জানে তার অপ্রতিরোধ্য বাসনার পরিণাম কি? জানলে হয়তো এতটাও ব্যাকুল হতো না। আবার হয়তো হতো। কেননা ভালোবাসা কি আর কোন বাধা মানে? ইকরা। পেছনে থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠ কর্ণগোচর হওয়া মাত্র তড়িৎ গতিতে পেছনে ফিরে ইকরা একটি খালি ক্লাসরুমে এসে অপেক্ষা করছিল সে। করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাশরিক সাহেব ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে ডাক দেয়। ইকরা নিজেকে স্বাভাবিক করে। তাকে স্বাভাবিক হতে দেখে তাশরিক সাহেব ধীর পায়ে এগিয়ে আসেন। মাঝে প্রায় অনেকটা দূরত্ব রেখে গম্ভীর কণ্ঠে বলেন, তখন কি যেন বলবে বলেছিলে? ইকরা মাথা ঝাঁকায়। পেটে বলার মতো হাজারটা কথা থাকলেও মুখে এই মুহূর্তে একটাও আসছে না। ইকরা এবার নিজের ওপর খানিকটা বিরক্ত হয়। কি জানি হঠাৎ তার কি হলো। যেই কথাগুলো এখানে বলতে এসেছিল সেগুলো আদৌ বলতে পারবে তো? ইকরার মৌনতা দেখে তাশরিক সাহেব ভ্রু গোটায়। প্যান্টের পকেটে হাত গুজে গম্ভীর গলায় শুধায়, ইকরা, কিছু কি বলবে? ইকরা আবারও মাথা ঝাঁকায়। দৃষ্টি এবার ফ্লোর থেকে তুলে তাশরিক সাহেবের দিকে তাক করে। ইকরা টলমল চোখের দিকে তাকিয়ে তাশরিক সাহেব কিছুটা ভড়কে যান। ভড়কে যাওয়া কণ্ঠে বলেন, ইকরা, আর ইউ ওকে? ইকরার কানে আদৌতে কথাটি পৌঁছল কি? সে তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাশরিক সাহেবের দিকে। এতগুলা দিন এই মানুষটাকে শুধু শিক্ষক হিসেবেই দেখে এসেছে, কিন্তু আজ যে সেই দৃষ্টিতে এসেছে আমূল পরিবর্তন। আজকে যে ইকরার খুব করে ইচ্ছে করছে এই মানুষটাকে মামা ডাকতে, একটু আদর পেতে। এতগুলো বছর কেবল মাত্র নিজের পরিবার বাদে অন্য কোনো আত্মীয় স্বজনের ছোঁয়া অবধি পায়নি সে। মনটা তো একটু আধটু আদর পেতে চাইবেই, তাই না? ইকরা নিজ থেকে এবার খানিকটা এগিয়ে আসে। তার দৃষ্টি এখনো তাশরিক সাহেবের দিকে। প্রায় অনেকটা কাছাকাছি এসে ইকরা আচমকা তাশরিক সাহেবের ডান হাতটি আঁকড়ে ধরে উঁচু করে সেটিকে নিজের কপালে ঠেকায়। তারপর মৃদুস্বরে হুহু করে কেঁদে ওঠে। আকস্মিক ঘটনায় তাশরিক সাহেব কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি এখনো বুঝতে পারছেন না এসব হচ্ছেটা কি। মেয়েটাই বা কেন এমন উদ্ভট আচরণ করছে। তিনি হাতটি ছাড়াবার চেষ্টা করতেই ইকরা সেটিকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। অতঃপর কান্না জড়ানো গলায় থেমে থেমে বলতে থাকে, হাতটা সরিও না মামা, আরেকটু তোমার স্পর্শ পেতে দাও। আমার যে তোমাদের বড্ড ভালোবাসতে ইচ্ছে করছে মামা, বড্ড ভালোবাসতে ইচ্ছে করছে, বলেই আবারও কাঁদতে থাকে মেয়েটা। এদিকে ইকরার মুখে বারবার মামা ডাক শুনে হতবাক হয়ে যায় তাশরিক সাহেব। তার গলা ফুঁড়ে হঠাৎ বের হয়ে আসে কিছু প্রশ্ন। মামা? কার মামা? ইকরা, তুমি ঠিক আছো? বারবার আমায় মামা বলছো কেন? ইকরা কি এ মুহূর্তে কোন প্রশ্নের জবাব দেওয়ার স্থিতিতে আছে? না, নেই তো। কি করে থাকবে মেয়েটা? অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্তে করা প্রশ্নের জবাব সবাই কি আর দিতে পারে? ইকরার কান্না দেখে তাশরিক সাহেব কেমন বিচলিত হলেন। তিনি নিজেও বুঝতে পারছেন না এই মেয়েটার এমন কান্না দেখে তার কেন এত কষ্ট হচ্ছে। তিনি আর সহ্য করতে না পেরে জোর করে নিজের হাতটি ছাড়িয়ে নেন। ব্যাকুল হয়ে বললেন, ইকরা, আই থিংক ইউ আর নট ওকে। তোমার বাসার নাম্বার দাও, আমি কাউকে কল দিয়ে তোমাকে নিয়ে যেতে বলছি। তুমি আজকে বাসায় গিয়ে রেস্ট করো, কেমন? ইকরা কোন প্রত্যুত্তর না করে চুপটি করে তাকিয়ে রইল তার মামার দিকে। চোখ দুটি দিয়ে যেন রাজ্যের বর্ষণ ঝরছে। সে নিঃশব্দে কাঁদতে থাকে, ঠোঁট ঠোঁট চেপে। তাশরিক সাহেব আর কালবিলম্ব না করে ফতাফত নিজের পকেট হাতুড়িয়ে ফোন বের করেন। দ্রুত হাতে ডায়াল লিস্টে ঢুকে বলতে লাগলেন, ফোন নাম্বারটা বলো ইকরা। ইকরার এবার কি হলো? সে এক কথাতেই ফটফট করে নাম্বারটি বলে দিল। তাশরিক সাহেব এটা দেখে অবাক হলেন বইকি। তবুও তার সকল অবাকের রেশ কাটিয়ে নিজের কাজে মনোযোগ দিলেন।
অতপর ফোনে রিং ঢুকিয়ে ব্যস্ত কণ্ঠে ইকরার দিকে না তাকিয়েই বললেন, গার্ডিয়ানের নাম কি তোমার? ইকরা চোখ তুলে তাকায় মামার দিকে। দৃঢ় কণ্ঠে বলে, মিসেস আমরিন এহসান, ডটার অফ খায়রুল এহসান। সঙ্গে সঙ্গে থমকে যায় তাশরিক সাহেব। সারা শরীর বেয়ে বয়ে যায় এক মৃদু বিদ্যুতের ঝলকানি। হাত দুটোয় আচমকা কাঁপন ধরে। তিনি তিরতির করে কাপা চোখের পাতা তুলে সামনে তাকান। ঠিক তখনই ওপাশ থেকে কলটি রিসিভ হয়। কেউ একজন বেশ নম্র স্বরে সালাম দিয়ে কথা শুরু করে। আসসালামু আলাইকুম। কে বলছেন? তাশরিক সাহেবের গলা বুঝি ধরে আসছে। হঠাৎ করে গাল বেয়ে টুপ করে গড়িয়ে পড়ে দুফোঁটা নোনা জল। তিনি কাপা কাপা গলায় বললেন, আপা। ব্যাস, ডাকটি শোনামাত্র সঙ্গে সঙ্গে ওপাশে থাকা ব্যক্তিটির ব্যস্ত হাত থেকে রান্নার খুন্তিটি এক ঝনঝন শব্দ তুলে পড়ে যায় ফ্লোরে। নিজেকে ভুল প্রমাণিত করতে আরেকবার জিজ্ঞেস করেন, কে? তাশরিক সাহেব বোনের কণ্ঠ পেয়ে আবেশে চোখ বন্ধ করে ফেলেন। বুকটায় চলছে এক ভয়ঙ্কর তলপার। 20টা বছর। হ্যাঁ, ঠিক 20টা বছর পর এই গলা শুনতে পাচ্ছেন তিনি। তাশরিক সাহেব চোখ খুলে নিজের শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছলেন। ধরে আসা গলায় আবারও বললেন, তোমার তুসুকে ভুলে গেলে আপা। আমরিন বেগমের বুকটা কেঁপে ওঠে তৎক্ষণাৎ। গলায় এসে ভিড় জমায় অজস্র অশ্রুধারা। নিজেকে কোনোমতে সামলে বললেন, তাশরিক। তাশরিক সাহেব কান্না চোখেও মৃদু হেসে উঠলেন। হ্যাঁ, তোমার তুসো। এবার বুঝি আমরিন বেগমের অশ্রুধারা আর বাঁধ মানল না। ছুটে বেরিয়ে আসলো সন্তর্পণে। হু হু করে কাঁদতে লাগলেন তিনি। থেমে থেমে বলতে লাগলেন, ভাই আমার, আমার তুসো। কেমন আছিস তুই ভাই? বাড়ির সবাই। বলতে গিয়ে হঠাৎ থেমে গেলেন তিনি। মনে পড়ে গেল সেই 20 বছর আগের নিষেধাজ্ঞা। তাই নিজেকে আবারও ইস্পাতের ন্যায় কঠিন করে বললেন, আর কল দিস না তুসু। ভাইজান জানলে কষ্ট পাবে। বলেই তিনি তাশরিক সাহেবকে আর কিছু বলতে না দিয়ে খট করে ফোনটি কেটে দিলপন। অতপর ফোনটি হাত থেকে ফেলে দিয়ে ধপাস করে ফ্লোরে বসে পড়েন। তারপর নিজের ভাগ্যকে দোষারোপ করে আবারও হাউমাউ করে কেঁদে ওঠেন পাগলের মতো। অন্যদিকে তাশরিক সাহেব বোনের অসহায়ত্বে আবারও ভেঙে পড়েন। ভাবতে থাকেন আদৌ কি এই অভিশাপ তাদের পরিবার থেকে কাটবে? আবারও কি জোড়া লাগবে কিছু ভাঙা সম্পর্ক? রাত 12টা। ক্লান্ত দেহ, আশার হয়ে আসা পা দুটোয় কোনোরকম ভর দিয়ে বাড়িতে প্রবেশ করে রৌদ্র। ইদানিং হসপিটালে বেশ চাপ যাচ্ছে তার উপর দিয়ে। আর চাপ থাকবে নাই বা কেন, রৌদ্র যে এখন বেশ সুখ্যাতি সম্পন্ন একজন ডাক্তার। তাছাড়া আজকে আবার একজনের সাথে দেখা করে আসতে আসতে কখন যে এতটা লেট হয়ে গেল টেরই পায়নি সে। বাড়িতে ঢুকে কোনোরকম দেহটাকে টেনে টেনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। করিডোর দিয়ে হেঁটে নিজের রুমের দিকে যাওয়ার আগে একবার অরিনের ঘরের দিকে তাকায়, দেখতে পায় দরজাটি আটকানো। হয়তো ঘুমিয়ে পড়েছে। রোজ রোজ ধরাই না তার জন্য অপেক্ষা করবে মেয়েটা। সে কি আর এখনো বউ হয়েছে তার? বউ হলে না হয় অপেক্ষা না করে থাকলে ব্যাপক রাগ করবে। এখন আর রাগ করে কিই বা হবে? রৌদ্র আপন মনে এসব ভেবে ভেবে নিজের রুমে আসে। রুমে ঢুকে প্রথমেই হাতে থাকা এপ্রন আর স্ট্যাথোস্কোপটি ছুঁড়ে ফেলে বিছানায়। তারপর দুহাত দিয়ে একে একে বাটন খুলতে থাকে শার্টের। শার্টের বাটন সবগুলো খোলা শেষে আলমিরা থেকে টাওয়েল নিয়ে চলে যায় শাওয়ার নিতে। প্রায় বেশ কিছুক্ষণের শাওয়ার শেষে এক হাতে চুলগুলো মুছতে মুছতে বেরিয়ে আসে রৌদ্র। কদম ফেলে এগিয়ে আসে ড্রেসিং টেবিলের কাছে। ঠিক তখনই তার নজরে পড়ে ড্রেসিং টেবিলের ওপরে রাখা একটি গোলাপ আর তার নিচের একটি সাদা কাগজের দিকে। রৌদ্র ভ্রুকুটি করে তাকায় সেগুলোর দিকে। তারপর হাত বাড়িয়ে গোলাপটি এক হাতে নিয়ে অন্য হাতে কাগজটি খুলে পড়তে শুরু করে। ডাক্তার সাহেব, আপনার সঙ্গে আমার ভীষণ জরুরি আলাপ আছে। সেই কখন থেকে অপেক্ষা করছি আপনার জন্য, কিন্তু মহাশয়ের আসার নামগন্ধও নেই। সে যাকগে, আপনি যখনই বাড়িতে আসেন প্লিজ একবার একটু ছাদের চিলেকোঠার ঘরে আসবেন। জানি হয়তো কষ্ট হবে, কিন্তু তবুও জাস্ট একটুর জন্য আসুন না হয়। ইতি। কারো জন্য অপেক্ষারত অষ্টাদশী। রৌদ্র চিরকুটটা পরে দুগদম পিছিয়ে যায়। পেছাতে পেছাতে হঠাৎ করে খাটের সঙ্গে ধাক্কা লেগে সেখানেই বসে পড়ে। একবার চিরকুটটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা চালায়। এ মুহূর্তে রৌদ্রের যে শুধু রাগ হচ্ছে তা না, তার যে ভয় হচ্ছে।
কাউকে হারিয়ে ফেলার ভীষণ রকমের ভয়। রৌদ্র চিরকুটটা হাতে রেখেই দুহাতে নিজের চুলগুলো খামচে ধরে। বিড়বিড়িয়ে বলে, আল্লাহ, কি করব আমি এখন? আমি নিশ্চিত অরি এ মুহূর্তে কি চাইছে, কিন্তু আমি কিভাবে এগুলো সামাল দিব? কিভাবে? কথাগুলো শেষ করে কোনোরকম ধীর গতিতে এগিয়ে যায় ছাদের দিকে। সে প্রতিটি কদম এগোচ্ছে আর তার বুকের ভেতর হার্টবিটটা ঠিক ততবার ফাস্ট হচ্ছে। প্রায় কিছুক্ষণ বাদে রৌদ্র এসে দাঁড়ায় চিলেকোঠার ঘরের সামনে। আশ্চর্য! ঘরটি থেকে কেমন একটা মিষ্টি ঘ্রাণ আসছে। রৌদ্র আবারও চিন্তায় পড়ে যায়। নিজেকে কোনোমতে সামলে দরজায় হালকা চাপ দেয়। মুহূর্তেই দরজাটি খুলে গিয়ে অন্ধকারাচ্ছন্ন ঘরটি উন্মুক্ত হয় চোখের সামনে। রৌদ্র মিহি স্বরে নীরবতা ভাঙে। অরি, আর ইউ দেয়ার? ভেতর থেকে কোন আওয়াজ আসে না। রৌদ্র এবার অধৈর্য হয়। ভ্রুকুঞ্চন করে ঘরে ঢুকে অন্ধকারে সুইচবোর্ডের দিকে এগিয়ে যায়। সুইচ টিপতেই মুহূর্তেই ঘরটি আলোকিত হয়ে যায়। রৌদ্র এবার গলায় ঝাঁঝ এনে যেই না কিছু বলতে যাবে অমনি সামনের দিকে দৃষ্টি ফেলতেই সে বাকহারা হয়ে যায়। মুহূর্তের মধ্যে পাল্টে যায় দৃষ্টিভঙ্গি, বুকে উঠে এক মারাত্মক ঢেউ। রৌদ্র ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত। উদ্দেশ্য নিজেকে কোনোমতে সামলানো, কিন্তু সামনে থাকা রমণীর ঝলসানো রূপের মোহে আদৌ কি তা সম্ভব হচ্ছে এই ডাক্তারের পক্ষে? রৌদ্র বার কয়েক শুকনো ঢোক দিলে। ওর এখন বড্ড তৃষ্ণার্ত মনে হচ্ছে নিজেকে। কি করবে এখনো? রৌদ্র একবার চোখ দুটো বন্ধ করে আবারও মেলে তাকায়। মোহগ্রস্ত নয়নে আপাদমস্তক দেখতে থাকে সামনে দাঁড়ানো অষ্টাদশীর পানে, যে কিনা এই মুহূর্তে কালো একটি জামদানি শাড়িতে নিজেকে অপরূপ সাজে সজ্জিত করেছে। কালো জামদানিতে অরিনকে এখন আগের চাইতেও বেশি সুন্দর মনে হচ্ছে রৌদ্রের কাছে। আচ্ছা, এই রূপ এতদিন কোথায় ছিল মেয়েটার? সাজেনি কেন এভাবে কোনোদিন? কেন আজকেই তাকে এভাবে পাগল করতে উঠে পড়ে লেগেছে মেয়েটা কি জানে এই মুহূর্তে রৌদ্রের কি ভয়ঙ্কর বাসনা যাচ্ছে মনে? জানলে হয়তো মেয়েটা লজ্জায় কুকরে যেত ক্ষণিকেই। অরিন আজকে নিজেকে অপ্সরাদের সাজে সাজানোর বেশ উদ্যোগ নিয়েছে। এই যে পরনে তার কালো জামদানি শাড়ি, মুখে হালকা প্রসাধনীর ছাপ, ঠোঁটে আঁকা গোলাপি প্রলেপ, কোমর অবধি খোলা চুল, ফ্যানের বাতাসে আবার কিছু অবাধ্য চুল মুখের ওপর ছড়িয়ে আছে। অরিন সেগুলাকে বারবার কানের পিঠে গুজে যাচ্ছে, কিন্তু অবাধ্যগুলো এতটাই অবাধ্য যে বারে বারে তারা বাঁধনহারা হতে চাইছে। অরিন এবার বেশ বিরক্ত। সে চুলগুলোকে আর না সরিয়ে সেভাবেই রেখে দেয়। থাকুক বেয়াদবগুলো এভাবেই। এতক্ষণ অরিনের হাত নাড়ানোতে তার হাতে সজ্জিত থাকা কালো কাচের চুড়িগুলো বারংবার টুংটাং শব্দ তুলেছে। চুরির শব্দগুলো অরিনের কানে স্বাভাবিক ঠেকলেও সামনে থাকা মানুষটার বুকে যেটা তোলপাড় তুলছে সে খবর কি আর অরিন রাখছে? না, রাখল না তো। রৌদ্র বুঝি কিছুক্ষণ আগের করা রাগ, ভয়ে সবটাই কেমন ভুলে বসেছে। হয়তো আবারও তার অবচেতন মন হারিয়েছে তার সানশাইনের মোহে। হয়তো আবারও ভুলে বসেছে নিজের অদৃশ্য শিকলকে। রৌদ্র ধীর পায়ে এগিয়ে আসে অরিনের কাছে। নিজেদের মাঝে সামান্য দূরত্ব রেখে শটান হয়ে দাঁড়ায় সে। অপলকভাবে তাকিয়ে থাকে নিজের হৃদয়হরণীর দিকে। আর অরিন, সে তো এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে প্রিয় মানুষটার সামনে। ভাব এমন, কেউ বুঝি তাকে আদেশ দিয়েছে এই মুহূর্তে ঘাড় সোজা করলে গর্দান নেওয়া হবে তার। অরিন বহুকষ্টে মনে মনে সাহস সঞ্চার করে দৃষ্টি ওপরে তুলে। আজকে যে ভয় অথবা লজ্জা পেলে চলবে না তার। ভালোবাসার কথা যে স্বীকার করতেই হবে। অরিন দৃষ্টি ওপরে তুলতেই দুজনের দৃষ্টির মিলন ঘটে। অপলক তাকিয়ে থাকে দুজন দুজনার দিকে। কি আশ্চর্য! দুজনার কারো মুখেই কোন রাশব্দ নেই, কিন্তু চোখে চোখে যেন রাজ্যের কথা হচ্ছে দুজনের মধ্যে। অরিন সেদিকে অপলক তাকিয়ে থেকে মুচকি হাসে। তারপর নিজেকে সাহসী করে বলতে শুরু করে, ডাক্তার সাহেব, রৌদ্রের কি হলো কে জানে। সে মোহগ্রস্ত হয়ে জবাব দেয়, জি। অরিন বিজয়ী হাসে। তারপর আবারও বলতে থাকে, পৃথিবীতে আমরা খুব কম সময়ের জন্যই আসি ডাক্তার সাহেব। কিন্তু এই কম সময়ের জন্য এসেও আমরা প্রেমে পড়ি, ভালোবাসি। আবার সেই ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা না। সেই ভালোবাসা হচ্ছে এক ভিন্ন হৃদয়ানুভূতি। এক তীব্র হৃদয়ানুভূতি যেখানে ভালোবাসার মানুষটাকে নিজের চাইতেও বেশি ভালোবাসতে ইচ্ছে হয়। তাকে সবসময় চোখে হারাতে ইচ্ছে হয়। তার সঙ্গে কদমে কদম মিলিয়ে হাঁটতে ইচ্ছে হয় বহুদূর অবধি।
হয়তো সেই অনুভূতিকেই বলা হয় সঙ্গীন হৃদয়ানুভূতি। এতটুকু বলে অরিন থামে। চোখ দুটো তার টলমল করছে কেমন। সে আবারও লম্বা শ্বাস টেনে বলতে শুরু করে, ডাক্তার সাহেব, জানেন কি, আমি না বৃষ্টিকে ভীষণ পছন্দ করি। যদি কেউ আমায় কোনোদিন জিজ্ঞেস করে আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস কি, তাহলে আমি নির্দ্বিধায় বলবো বৃষ্টি। কিন্তু এই আমি আবার বলবো আপনাকে আমি বৃষ্টির মতো পছন্দ করি না। এ পর্যায়ে রৌদ্রের বুকটা কেঁপে ওঠে। সে কি অরিনের জীবনে অতটাও পছন্দের হতে পারেনি। অরিন এবার যেন বিশ্বজয়ের সাহস সঞ্চার করে আরও কিছুটা এগিয়ে আসলো। নিজ থেকে হাত বাড়িয়ে রৌদ্রের গাল ছুঁয়ে দিল। অতঃপর নিরেট দৃষ্টি ফেলে বলল, উহুম, আপনাকে আমি মোটেও বৃষ্টির মতো পছন্দ করি না, বরং তার চেয়েও বেশি করি। যদি জিজ্ঞেস করেন কতটা, তাহলে বলবো, বৃষ্টি তো আমায় একবার ছুঁয়ে দিয়ে চলে যায়। কিন্তু আপনি, আপনি হচ্ছেন আমার নিঃশ্বাসের মতো। যতদিন এই নিঃশ্বাস রবে ততদিন এই দেহে প্রাণ থাকবে, ঠিক তেমনি যতদিন রৌদ্র থাকবে ততদিন অরিনের অস্তিত্ব থাকবে। ডাক্তার সাহেব, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। হয়তো এতটা যতটা ভালোবাসলে একটা জীবন স্বাচ্ছন্দ্যে পার করে দেওয়া যাবে। অরিনের ব্যক্ত করা নিজের অনুরক্তিগুলো এক একটা বুঝি তীরের ফলার মতো রৌদ্রের বুকে এসে বিঁধছে। তার খুব করে ইচ্ছে করছে অরিনকে নিজের বুকে মিশিয়ে নিতে। কিন্তু সে যে এ মুহূর্তে একেবারেই বাধা। রৌদ্র নিজেকে শক্ত করে। নিজের গালের ওপর থেকে অরিনের হাতটি সরিয়ে দৃঢ় চোয়াল আরও কিছুটা দৃঢ় করে। অরিন রৌদ্রের হঠাৎ পরিবর্তনে ভড়কে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে রৌদ্রের দিকে। রৌদ্র অরিনের দিকে পিঠ ঘুরিয়ে রাশভারী গলায় বলল, অরিন, তুই ছোট থেকেই আমাদের বাড়ির সকলের আদরের। তাই আমরা সবাই তোকে একটু বেশি কেয়ার করি, প্রায়োরিটি দেই। তাই বলে সেই এক্সট্রা কেয়ার করাকে তুই ভালোবাসা বলে মেনে নিবি? এতটুকুও সেন্স অফ হিউমার নেই তোর মধ্যে। কোনটা ভালোবাসা আর কোনটা কেয়ার এখনো বুঝতে শিখিসনি তুই। রৌদ্রের বলা প্রতিটি কথায় যেন অষ্টাদশীর বুক ভেঙে খান খান হয়ে ওঠে। কান্নারা এসে ভিড় জমায় চোখের কোণে। অরিন বহু কষ্টে শুকনো ঢোক গিলে কান্না হজম করবার চেষ্টা চালায়, কিন্তু না। এ ব্যাপারে যে সে বড্ড কাঁচা। অরিন কাপা কাপা গলায় প্রশ্ন করে, আপনি সসত্যি আমায় ভালোবাসেন না? তক্ষুনি তার কর্ণগোচর হয় এক দৃঢ় কণ্ঠ, না, আপনি সসত্যি আমায় ভালোবাসেন না। জবাবে রৌদ্র কি বলবে এখন? তার যে বুকটা ফেটে যাচ্ছে এ কথাগুলো বলতে গিয়ে। রৌদ্র টের পাচ্ছে তার গলা কাঁপছে, সে টের পাচ্ছে তার হৃদয়ের অসহ্য রকমের যন্ত্রণাগুলো। হঠাৎ তার গাল বেয়ে টুপ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। রৌদ্র সন্তর্পণে অরিনের অলক্ষ্যে লুকিয়ে ফেলে সেও শো। তারপর গলায় আগের চেয়েও দৃঢ়তা এনে বলল, না, বাসি না। অরিনের কাছে মুহূর্তেই চারপাশটা অন্ধকার মনে হলো। তার সারা শরীরে ধরে যায় অসহ্য কাঁপন। কাঁপতে কাঁপতে হঠাৎই সে ফ্লোরে ধপ করে বসে পড়ে। রৌদ্র তৎক্ষণাৎ পেছনে ফিরে। অরিনকে এভাবে ফ্লোরে বসে পড়তে দেখে দুকদম এগিয়ে আসে। যেই না অরিনকে ধরতে যাবে তার আগেই অরিন তাকে হাত বাড়িয়ে থামিয়ে দেয়। কাপা কাপা গলায় সাবধান করে বলল, ছোবেন না আমায়। যেখানে আছেন সেখানেই থাকুন। আর এগোবেন না। রৌদ্রের এবার নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। বুকে তার অসহ্য রকমের যন্ত্রণা আর মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে এক অদৃশ্য অমানিসার পরিণাম। রৌদ্র নিজেকে কোনোমতে সামলে বলল, অরি, পাগলামি করিস না। ওঠ বলছি। অরিনের কি হলো? সে এই কথা শোনামাত্র দৃষ্টি তাক করল রৌদ্রের পানে। সে দৃষ্টি অবলোকন হওয়া মাত্র মুহূর্তেই রৌদ্র থমকে যায়। পিছিয়ে যায় দুকদম। কি ছিল সেই দৃষ্টিতে? কি এমন অদৃশ্য ক্ষমতা আছে এই দৃষ্টিতে, যার জন্য রৌদ্রের মতো মানুষটাও পিছিয়ে যেতে বাধ্য হল? অরিনের হরিণী আখিদয় কান্নার ফলে হয়ে উঠেছে রক্তবর্ণ। ঠিক যেমন রূপে গোধূলির শেষ লগ্নে পুরো আকাশ রামিত হয়, ঠিক তেমন। কাজল দিঘির চোখগুলো অসহায়ত্বে কাজলের রেখাকে কেমন লেপ্টে দিয়েছে সারা কপোলদ্বয়। অরিনের তিরতির করে কাপা গোলাপের পাপড়ির ন্যায় ওষ্ঠপুট বড্ড মোহনীয় সৌন্দর্যে রূপান্তরিত হয়েছে এ মুহূর্তে। কিন্তু এ সৌন্দর্য উপভোগ করার পরিস্থিতি কি আর এখন আছে? নেই তো। অরিন বেশ কিছুক্ষণ পর দুহাতে ভর দিয়ে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। নীরবতা ভাঙে কাপা গলায়। যে আমার না, তার স্পর্শ আমার না বলেই আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে যায় সিঁড়ি ভেঙে নিজ রুমের উদ্দেশ্যে।
অন্যদিকে রৌদ্র, সে তো এখন অপলক তাকিয়ে আছে ওই চলে যাওয়ার দিকে। অরিন চক্ষু আড়াল হতেই রৌদ্র চিলেকোঠার ঘরের দরজা ভিতর থেকে লাগিয়ে দেয়। নিজেকে এক প্রকার বন্দি করে নেয় রুমের মাঝে। তারপর ধীর পায়ে এগিয়ে এসে ফ্লোরে পড়ে থাকা লাল গোলাপটি, যেটি অরিন এনেছিল রৌদ্রকে দিবে বলে, সযত্নে হাতে তুলে নেয়। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ গোলাপটির দিকে। তারপর সেটিকে বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে ঠোঁটে ঠোঁট চেপে কাঁদতে থাকে। রৌদ্র ভীষণ রকমের চেষ্টা করছে যাতে তার কান্নার শব্দ এই ঘর পেরিয়ে বাইরে না যায়। কেননা পুরুষ মানুষদের যে কাঁদতে নেই, তাই বলে কি পুরুষদের কষ্ট হয় না? তাদের কি মন ভাঙে না? হয়তো ভাঙে, কিন্তু সে মন ভাঙার কোন আওয়াজ হয় না। রৌদ্র নিজের শার্টের হাতায় চোখগুলো মুছে, কিন্তু পরমুহূর্তে তা আবারও ভিজে উঠে। রৌদ্র এবার ফ্লোরে বসে থাকা অবস্থায় নিজের বুকে হাত রেখে বিড়বিড়িয়ে বলতে থাকে, মাফ করে দে সানশাইন, মাফ করে দে। এদিকে চিলেকোঠার ঘর থেকে বেরিয়ে এসে অরিন নিজের রুমে দরজা আটকিয়ে দরজার সামনেই পিঠ ঠেকিয়ে বসে পড়ে ফ্লোরে। বুকের ভেতরটা কেমন তীব্র ব্যথায় জর্জরিত তার। নিঃশ্বাস ফেলতেও বড্ড কষ্ট হচ্ছে এ মুহূর্তে। অরিন দুহাতে নিজের চুলগুলো খামচে ধরে বলতে থাকে, এত বড় ভুল কি করে করলাম আমি? কি করে কেয়ারনেস আর ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝতে পারিনি আমি? কেন বুঝতে পারিনি রোদ ভাই আমায় ভালোবাসেন শুধুই কাজিন হিসেবে? আমি কেন বুঝিনি আমার কোন অস্তিত্ব নেই তার মন পিঞ্জিরায়? কেন, কেন, কেন বলেই চিৎকার দিয়ে কাঁদতে থাকে মেয়েটা। ভাগ্যিস ঘরটা সাউন্ড প্রুফ, তা না হলে কি যে হতো। অরিন কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ে। শাড়ির আঁচলো খুলে পড়েছে ইতোমধ্যে। সুন্দর পরিপাটি চুলগুলোর যাচ্ছে তাই অবস্থা। কিছুক্ষণ আগের লজ্জায় রাঙা মুখের আদরটি এখন ছেয়ে গিয়েছে ঢের বিষাদের ছায়ায়। চোখমুখ অতিরিক্ত কান্নার তোড়ে লাল হয়ে গেছে মেয়েটার। অরিন এবার চিৎকার থামিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। বিড়বিড়িয়ে বলতে থাকে, এত কষ্ট হচ্ছে কেন বুকটায়? অফো, খোদা, এত কষ্ট হচ্ছে কেন? আমি কি এখন মরে যাব? এই কষ্ট কি মরণ কষ্ট আমার? এমন হাজারো আহাজারি করতে করতে সেদিনের রাতটা অরিন নির্ঘুম কাটিয়ে দেয়। শুধু কি সে, আরেকটা মানুষও যে তারই মতো অশ্রুকে সঙ্গী করে কাটিয়েছে নির্ঘুম রাত। পরদিন সকালবেলা, আজকে ব্রেকফাস্ট টেবিলে সকলকেই একসঙ্গে খেতে বসার জন্য বলা হয়েছিল গতকাল রাতেই। কেননা আজকে রুহি আর রেহানের বিয়ের ডেট ফিক্সড করতে রেহানের পরিবার আসবে এহসান বাড়িতে। বাড়ির যে কোনো ছোট বড় বিষয়ে একসঙ্গে বসে আলাপ করাটাও যেন এহসান বাড়ির সদস্যদের অন্যতম গুণ। কবির সাহেবের আদেশ মোতাবেক সকলেই উপস্থিত হয় ডাইনিং টেবিলে। আহিমাহি ও ঘুমু ঘুমু চোখে উপস্থিত হয়। আর বাড়ির সর্বকনিষ্ঠ সদস্য পুতুল, তিনি চোখ ডলতে ডলতে চেয়ার টেনে বসে বারবার ঢুলে পড়ছেন ঘুমে। তার পাশের চেয়ারে বসে রুহি তাকে আদর করছে। রুহি পুতুলের কানে ফিসফিস করে বলল, পুতুল সোনা, এত সকালে উঠতে গেলে কেন? পুতুল চোখ ডলা অবস্থাতেই বলল, উহু, সবার সাথে খাবো তাই। রুহি তার কথায় মুচকি হাসে। পুতুলের ফোলা ফোলা গালে টুপ করে চুমু খেয়ে বসে। তখনই পুতুল সকল তন্দ্রা কাটিয়ে বিরক্ত হয়ে বলে, এই তোমাদের মেয়েদের এক জ্বালা। কথায় কথায় আমাদের মতো কিউট কিউট ছেলেদের গাল ভিজিয়ে দাও। কি একটা অবস্থা! আবারও গালটা ধুতে হবে। পুতুলের মুখে এসব শুনে হতবাক হয়ে তাকিয়ে রয় রুহি। কি বলল ছেলেটা? ও তার গাল ভিজিয়ে দিয়েছে? রুহি এবার পুতুলের গাল টেনে বলল, বাহ, বেশ কথা শিখেছেন মনে হচ্ছে সাহেব। তা এত পাকা পাকা কথা শিখলেন কবে শুনি? পুতুল রুহির হাত থেকে নিজের গাল ছাড়িয়ে নিয়ে বেশ ভাব দেখিয়ে বলল, আও, পাকা কথা শিখতে হবে কেন? আমি এমনিতেও বড্ড বুদ্ধিমান। ইউ নো দ্যাট রাইট? রুহি যার পর নাই অবাক হয়। ভাবা যায় তার হাঁটুর বয়সী ভাইটা কত কথা শিখেছে। রুহি আর কথা বাড়ালো না। চুপচাপ প্লেটে খাবার নিয়ে খেতে শুরু করলো। প্রায় মিনিট পাঁচেক পর সেখানে রৌদ্র এসে উপস্থিত হয়। সকলেই রৌদ্রকে দেখে কিছুটা অবাক হয়, কেননা সবসময় পরিপাটি থাকা ছেলেটা আজকে কেমন অগোছালো। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কপাল অবধি। চোখে চশমাটি আজকে অনুপস্থিত, যার ফলে লাল হয়ে থাকা চোখগুলো মোটেও চক্ষু এড়ায় না কারো। শার্ট পরেছে তাও ইন করা নেই। দেখলে যে কেউ বলতে পারবে ছেলেটা সারা রাত নির্ঘুম কাটিয়েছে। বাড়ির সকলের দৃষ্টি এখন রৌদ্রের ওপরে।
জুবাইদা বেগম ছেলের এমন অবস্থা দেখে চেয়ার ছেড়ে এগিয়ে এলেন। ছেলের মাথায় আলতো হাত বুলিয়ে বললেন, বাবা, শরীর খারাপ লাগছে তোর? চোখ মুখের এ অবস্থা কেন? মায়ের কথায় রৌদ্র মৌনতা ভেঙে নরম গলায় বলল, না, তেমন কিছু না, জাস্ট একটু মাইগ্রেনের ব্যথা হচ্ছে। জুবাইদা বেগম ছেলের জন্য মুহূর্তেই বিচলিত হয়ে উঠলেন। মায়ের এমন অস্থিরতা দেখেও রৌদ্র আজকে কেমন ভ্রূক্ষেপহীন। তার ব্যস্ত আঁখি যুগল একবার পুরো ডাইনিং জুড়ে বিচরণ করে, কিন্তু কাঙ্ক্ষিত মুখাবয়বকে না দেখতে পেরে আশাহত হয়। রৌদ্র কোনোমতে নিজেকে স্বাভাবিক রেখে খাওয়া শুরু করে। এরই মাঝে কবির সাহেব হালকা গলা খাকারি দিয়ে সকলের দৃষ্টি নিজের ওপর আনে। তারপর গম্ভীর কণ্ঠে বলতে থাকেন আজকের পরিকল্পনাগুলো। সকলেই বেশ মনোযোগ দিয়ে সবটা শুনলেও রৌদ্রের যেন সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে তো ডুবে আছে নিজের ভাবনায়। কবির সাহেব কথা বলার এক ফাঁকে অন্যমনস্ক হয়ে থাকা ছেলেকে দেখলেন। কথা বলার মাঝেই তার কপালে দৃশ্যমান হয় গুটি দুয়েক ভাঁজ। কবির সাহেব এবার নিজের কথা থামালেন। রাশভারী গলায় ছেলের উদ্দেশ্যে বললেন, রোদ, তুমি কি কিছু শুনেছ? বাবার ডাকে তৎক্ষণাৎ সদ্বিদ ফিরে পায় রোদ। হতবাক হয়ে বলতে থাকে, হু, কিছু বললে? ছেলের এমন বেখেয়ালি আচরণে কিছুটা বিরক্ত হন কবির সাহেব। তিনি ঝাঝালো কণ্ঠে কিছু বলতেই যাবেন, তার আগেই তাকে থামিয়ে দিয়ে সাব্বির সাহেব বললেন, ভাইজান, আমার মনে হয় রোদের শরীরটা আজ একটু বেশি খারাপ। দেখো না ছেলেটার চেহারাটা কেমন মলিন হয়ে আছে। তুমি বরং ওর ভাগের কাজগুলো আমাদের আর অনিককে দিয়ে দাও, আমরাই করে ফেলবো ঠিকঠাক। কবির সাহেব আর কিছু বলতে গিয়েও বললেন না। একবার আর চোখে ছেলের দিকে তাকালেন। দেখলেন, সত্যি ছেলেটার চেহারা এক প্রকার বিধ্বস্ত হয়ে আছে। কবির সাহেব মনে মনে ক্ষুদ্র নিঃশ্বাস ফেললেন। গম্ভীর গলায় শুধালেন, শরীর যখন এতটাই অসুস্থ তাহলে আজকে হসপিটালে না গেলেই পারো। রেস্ট করো বাসায়। কবির সাহেবের কথাকে বড্ড নরম সুরে উপেক্ষা করে রৌদ্র। বলল, না, তার প্রয়োজন নেই। আল ম্যানেজ। কবির সাহেব ছেলের কথায় আবারও আর চোখে তাকালেন। অতপর মুখভঙ্গি আগের ন্যায় করে শুরু করলেন বাকি কথাবার্তা। রাফু, দেখ না ভাই, মিষ্টিটা কি ঠিক আছে? তোকে আর কতবার বলবো জবা সবটাই ঠিক আছে। তুই এত টেনশন করছিস কেন বলতো? আজকে রুহির বিয়ের ডেট ফিক্সড হবে, একেবারে বিয়ে হয়ে যাবে না? রাফিয়া বেগমের কড়া কৌতুকে রান্নাঘরে উপস্থিত বাড়ির বাকি দু বউ খিলখিলিয়ে হেসে ওঠে। জুবাইদা বেগম কৃত্রিম মুখ ফুলিয়ে বলল, যা, তুইও না, একটা স্কোপ ছাড়িস না আমার কান টানার। রাফিয়া বেগম সহ বাকিরা আবারও হেসে ওঠে। মাইমুনা বেগম কোনোরকম হাসি থামিয়ে বলল, বড়বু, বলি কি, তুমি না হয় রান্নাটা বাদ দাও, আমি আর মেজবু মিলে সবটা সামলে নিব। আরে না না, কি বলিস? আমি চলে গেলে এত কিছু একা হাতে সামলাবি কি করে তোরা? দরকার নেই বাপু, একসঙ্গে হাতাহাতি সবটা করে ফেলি বরং। কথাগুলো বলে আবারও চারজন মিলে মেহমানদের জন্য খাবার প্রস্তুতে ব্যস্ত হয়ে পড়েন। বিকেল 5টা। রৌদ্র বাড়িতে এসেছে প্রায় আধ ঘন্টা হতে চলল, অথচ একবারও অরিনটা তার সামনে পড়ল না। আচ্ছা, মেয়েটা কি খুব কষ্ট পেয়েছে গতকালকের ব্যবহারে? সময়ের সাথে সাথে অরিনকে এক পলক দেখার তৃষ্ণাও কেমন বেড়ে চলছে রৌদ্রের। মনে হচ্ছে এই মুহূর্তে অরিনকে না দেখলে হয়তো বুক ফেটে মরে যাবে ও। রৌদ্র নিজেকে আর সামলাতে পারে না। ধৈর্যের বাঁধ একেবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে ছেলেটার। রৌদ্র হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে চলে আসে। এদিক ওদিক হন্য হয়ে খুঁজতে থাকে অরিনকে। কোথাও না পেয়ে আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায় ছাদে। কিন্তু না, এখানেও অরিন নেই। রৌদ্র এবার ভেবে নেয়, অরিন হয়তো তার রুমে আছে। তাই সে ব্যস্ত পায়ে ছোটে অরিনের রুমের দিকে। অরিনের রুমের দরজার সামনে এসে রৌদ্রের বুঝি আর ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। সে কাপা কাপা হাতে দরজার নবে মোচড় দেয়। মুহূর্তেই লকটি খুলে গিয়ে ঘরের ভেতর উন্মুক্ত হয়। কিন্তু রৌদ্রকে অবাক করে দিয়ে ভেতরেও কোথাও অরিনের টিকিটাও নেই। রৌদ্র আশাহত হয়ে নিচে নামে। আলগোছে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে। মুখখানায় তার রাজ্যের আধার নেমেছে যেন। রৌদ্র কি মনে করে বুক ফুলিয়ে তার মেজমার কাছে যায়। রাফিয়া বেগম রান্নাটা সেরে কেবলই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে, কেবল অমনি তার সামনে শটান হয়ে দাঁড়ায় রৌদ্র। রাফিয়া বেগম রৌদ্রকে সামনে পেয়ে মুচকি হাসেন। গায়ে আদরের হাত বুলিয়ে বলেন, বাবা,
শরীরটা এখন কেমন লাগছে তোর? রৌদ্র একথার কোনরূপ জবাব না দিয়ে উল্টো জিজ্ঞেস করে, মেজমা, অরিকে কোথাও দেখছি না যে। কোথায় ও? অরিনের কথা শুনে রাফিয়া বেগমের মুখটা ছোট হয়ে আসে। চোখের কোনা কেমন চিকচিক করে ওঠে সাথে সাথে। রৌদ্র সবটা খেয়াল করে বলল, কি হলো? রাফিয়া বেগম হঠাৎই কেমন করে বলতে লাগলেন, জানিস বাবা, মেয়েটা বুঝি আমার বড্ড হয়ে গেছে রে। এই দেখ না, কয়েকদিন আগ অবধি যে মেয়েটা নিজের পেটের কথাগুলো আমায় না বলা পর্যন্ত শান্তি পেত না, সেই মেয়েটা আজ কেমন কথা লুকাতে শিখে গেছে। লুকাতে শিখে গেছে নিজের ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র অভিমানগুলো। রাফিয়া বেগমের কথা সম্পূর্ণ বোধগম্য হয় না রৌদ্রের। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মেজো মার দিকে। শুনতে পায় তার আরো কিছু কথা। জানিস বাবা, আজকে সকালে কি হয়েছে? বলেই তিনি বর্ণনা করতে থাকেন সকালের ঘটনাগুলো। অরি, বেলা কয়টা বাজে সে খেয়াল কি তোর আছে? এখনো খেতে আসলি না কেন? হ্যাঁ, তার ওপর সেই কখন থেকে দরজা নক করছি, খোলার নাম অবধি নিচ্ছিস না। বলি, কি হলো? আজকে কি দরজাটা খুলবি না? দরজার বাইরে দাঁড়িয়ে একাধারে হাঁক ছেড়ে কথাগুলো বললেন রাফিয়া বেগম। মেয়েটাকে নিয়ে তিনি আর পারেন না। সেই কখন থেকে ডাকছে, অন্তত একটা রেসপন্স তো করবে, তাই না? কিন্তু না, মহারানী কি আর এই অধমের কথা শুনবে? রাফিয়া বেগম এবার উদ্যত হন দুটো কড়া কথা শোনাতে, কিন্তু তখনই খট শব্দ তুলে দরজা খুলে দেয় অরিন। রাফিয়া বেগম যেই না কিছু বলতে যাবে, অমনি তার নজর পড়ে মেয়ের ফ্যাকাশে মুখের দিকে। তৎক্ষণাৎ তিনি আঁতকে ওঠেন। ব্যাকুল হয়ে মেয়ের গালে হাত রেখে জিজ্ঞেস করেন, অরি, কি হয়েছে মা? শরীর খারাপ করেছে? অরিন কিছু বলল না। একদৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে তার হাতটি টেনে এনে বিছানায় বসায়। তারপর কোনরূপ শব্দ না করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে অরিন। রাফিয়া বেগম মেয়ের কাণ্ডে অবাকের চেয়ে চিন্তিত হন বেশি। মেয়ের খোলা চুলগুলোয় হাত বুলিয়ে আওড়ায়। কি হয়েছে তোর? মাকে বলবি না? অরিন ধরে আসা কণ্ঠে থেমে থেমে বলতে লাগলো, আম্মু, আমার না ভালো লাগছে না কিছু। কেন লাগছে না? এই প্রশ্নটা করো না প্লিজ, আমি হয়তো ওর দিতে পারবো না। আচ্ছা আম্মু, আমরা কেন নিজেদের আবেগকে ঠিকমতো সামলাতে পারি না? কেন নিজেদের মনকে সামলাতে পারি না? রাফিয়া বেগম নির্বাক হয়ে মেয়ের কথা শোনেন। আজ তিনি উপলব্ধি করতে পারছেন, মেয়েটা যে তার আর ছোট নেই, বড্ড বড় হয়ে গিয়েছে। রাফিয়া বেগম মেয়ের মাথায় যত্নের সাথে চুমু খান। অতঃপর বলতে লাগলেন, হয়তো সবটাই তোমার বয়সের ঝোঁক অরি। আসলে এখানে তোমাদেরও দোষ নেই, কেননা এই বয়সে এর আবেগ আসা যে একদম স্বাভাবিক, কিন্তু প্রতিবার যে এই বয়সের আবেগ সঠিক হবে এমনটা কিন্তু নয়। কিছু কিছু সময় আমরা আমাদের চোখের ভালো লাগাকে নিজেদের মনের আবেগ বলে মেনে নেই। তাই এই বয়সের ঝোঁকে পড়ে কোন সিদ্ধান্ত নেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত। অরিন মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। মনে মনে ভাবছে, হয়তো রোদের প্রতি তার ফিলিংসটাও নিতান্তই বয়সের ঝোঁক। অরিন এবার মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে তার মায়ের কোমর জড়িয়ে ধরে আশা কণ্ঠে বলে, আম্মু, আমি কিছুদিন নানাবাড়িতে যেতে চাচ্ছি। প্লিজ এবার আর না করো না। আমি সত্যিই একটু কোথাও ঘুরতে যেতে চাচ্ছি। অন্তত এতে যদি মনটা একটুখানি ফ্রেশ হয়। রাফিয়া বেগমের সাহসে আজ আর কুলোয় না মেয়েকে না বলতে। তিনি মেয়ের মাথায় চুমু খেয়ে সম্মতি দিলেন। অরিনও চোখ বুজে পড়ে রইল মায়ের কোলে। তার মানে অরি বাড়িতে নেই? রৌদ্রের কড়া প্রশ্নে রাফিয়া বেগম মাথা ঝাঁকায়। তারপর আর কিছুক্ষণ এটা সেটা নিয়ে কথা বলে চলে যান তিনি। এদিকে অরিনের চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছে না রৌদ্র। সে বুঝি থমকে গিয়েছে সেখানেই। বারে বারে তার মনে হচ্ছে, এই বুঝি সে অরিনকে হারিয়ে ফেলল। না, আর ভাবতে পারছে না রৌদ্র। সে গটগট পায়ে ছুটে যায় নিজের রুমে। কোনোরকম নিজের রুমে পৌঁছে দরজা লাগিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত। সে বেশ বুঝতে পারছে অরিন তার ওপর অভিমান করে চলে গিয়েছে। রৌদ্র নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু না, এ মুহূর্তের আগে তার মাথা ফেটে যাচ্ছে। রৌদ্র চোয়াল শক্ত করে সারা ঘরময় পায়চারি চালায়। তবুও রাগ বুঝি কমবার নাম নেই। তাই শেষমেশ উপায় না পেয়ে রৌদ্র হাত মুষ্টিবদ্ধ করে অনবরত দেয়ালে ঘুষি মারতে থাকে আর মুখ দিয়ে বিড়বিড়িয়ে বলতে থাকে, এত অভিমান তোর সানশাইন, এতটা অভিমান। কি করে এই অভিমান ভাঙাবো আমি? কি করে ফেরাবো তোকে? বেশ কয়েকটা ঘুষি মারার পর রৌদ্র থামে।
হাতটা তার একেবারে থেতলে গিয়েছে ঘুষির প্রকোপে। তবুও বান্দার সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। সে আবারও নিজের চুল খামচে ধরে বলতে থাকে, ভালোবাসবি আর কষ্ট পাবি না তা কি করে হয় সানশাইন? আমি যে এক জ্বলন্ত আগুন রে। আমার ভালোবাসার আগুনে নিজ থেকে দগ্ধ হতে এসেছিস তুই, তাহলে এত সহজে তোকে ছাড়ি কি করে বলতো? তারপর রৌদ্র নিজের চুলগুলো ছেড়ে দিয়ে এগিয়ে যায় নিজের ফোনের কাছে। অতঃপর লোক খুলে অরিনের একটি ছবি নিজের সামনে ধরে বাঁকা হেসে বলল, এত সহজে তোকে ছাড়ছি না সানশাইন। যেখানে তুই নিজে থেকে আমায় ভালোবাসার কথা স্বীকার করেছিস সেখানে তোকে ছাড়ার তো প্রশ্নই আসে না। এতদিন রৌদ্রের কেয়ার দেখেছিস, কিন্তু এবার থেকে রৌদ্রের পাগলামি দেখবি। আই রিপিট, আমার পাগলামি দেখবি মিসেস ইফতেখার এহসান রৌদ্র। বলেই বাঁকা হাসল রৌদ্র। সত্যিই কি অরিন আবারও ফিরবে রৌদ্রের জীবনে? সত্যিই কি পূর্ণতা পাবে তাদের ভালোবাসা? এহসান বাড়ির অদৃশ্য শেকল ছাড়িয়ে পারবে কি তারা নিজেদের ভালোবাসাকে জয় করতে? নাকি আবার হারিয়ে যাবে এ ভালোবাসা পরিবারের তুচ্ছ কিছু নিষেধাজ্ঞার প্রাচীরে? জানতে হলে চোখ রাখুন সঙ্গীন হৃদয়ানুভূতি দ্বিতীয় খণ্ডে। সমাপ্ত। গল্প সঙ্গীন হৃদয়ানুভূতি। লেখনীতে জান্নাতুল ফেরদৌস মিথিলা। অন্তিম পর্ব। প্রথম সিজন।